আই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? প্লিজ। আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। ইমনাত গভীর একটা নিঃশ্বাস ফেলে ওকে বলে, কোল থেকে নামিয়ে দেই। তার নামিয়ে দিতে দেরি হলেও আমার দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে দেরি হলো না। দম আটকে আসছিল আমার। আর একটু হলে আমি নির্ঘাত মারা যেতাম। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেললাম। রুমের দরজা বন্ধ করতে নিলে খালি গলায় গাওয়া গানের লাইন ভেসে আসে কানে। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। ইমরাতের কথায় সত্যি হলো। বৃষ্টিতে ভেজার ফলে আমার জ্বর সর্দি লেগে যায়। সকালে এসে গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরের দিকে ঘুম ভাঙলে আবিষ্কার করি গলা খুসখুস করছিল, নাক জ্বালাপোড়া করছে। সর্দি কাশিতে একটা বড় সমস্যা হচ্ছে মাথা ভার হয়ে থাকা। মনে হয় কেউ বড়সড় পাথর মাথার উপর বেঁধে রেখেছে। সাথে আবিষ্কার করে হালকা পাতলা জ্বর। সর্দি কাশিতে জ্বর আসবে, এটা স্বাভাবিক। ঘুম থেকে ওঠার পর থেকে হাঁচি দিতে দিতে আমি ক্লান্ত। রুম থেকে বের হয়ে নিচে আসলে সিঁড়ি থেকে খেয়াল করি ইমনাত সোফার এক কর্নারে বসে আছে। গায়ে আকাশি রঙের গেঞ্জি পরা, চুলগুলো চকচক করছে, হয়তো জেল লাগিয়েছে চুলে। পায়ের উপর পা তুলে রাজকীয়ভাবে বসে সে আপন মনে মোবাইল স্ক্রল করছে। ওর দিকে তাকিয়ে থেকে নামতে নামতে আমার আবার হাঁচি চলে আসে। হাঁচির শব্দ শুনে মোবাইলের দিক থেকে চোখ সরিয়ে ইমনাত সিঁড়ির দিকে তাকায়। এদিকে আরেক দফা আমার হাঁচি চলে আসে। টিস্যু দিয়ে নাক মুছে সামনের দিকে তাকালে দেখি ইমনাত মুখে হাত রেখে হাসছে। তার হাসির কারণ কি আমি বুঝলাম না। কপাল কুঁচকে ওর দিক থেকে চোখ সরিয়ে আমি রান্নাঘরের দিকে পা বাড়ালে ইমনাত পেছন থেকে বলে ওঠে, রান্নাঘরে কেউ নেই, সবাই শপিং এ গিয়েছে। ইমনাতের কথা শুনেও না শোনার মতো করে আমি রান্নাঘরের দিকে পা বাড়ালে ইমনাত পড়ে পড়ে পেছন থেকে আবার বলে উঠল, খাবার টেবিলে আছে। আর রান্নাঘরে গেলাম না। চুপচাপ টেবিলে এসে বসে পড়ি। পেটের খিদায় পেটের ভেতর চোচো করছে। চেয়ার পেতে বসে বাটির ঢাকনা উল্টালে দেখি একটাতে খিচুড়ি আর একটাতে ভুনা গরুর গোস্ত। অল্প খিচুড়ি খাওয়ার পর গলা জ্বলছিল। মাত্রাতিরিক্ত ঝাল দেইনি, তবুও আমার গলা জ্বলছিল। এক গ্লাস পানি নিয়ে এক নিঃশ্বাসে সব পানি শেষ করে ফেলি। টেবিলে টুক করে শব্দ হলে সেদিকটায় তাকালে দেখি ইমনাত একটা বক্স টেবিলের উপর রাখছে। বক্স থেকে ওষুধের 3টা পাতা বের করে আমার দিকে তাকিয়ে বলে, মা বলছিল আপনি উঠলে আপনাকে নিয়ে শপিং এ যেতে, আপনি কি যেতে পারবেন? ইমনাতের কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে ইমনাতের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলি, যেতে পারবো না, অনেক অসুস্থ ফিল করছি। ওকে, রেস্ট নিন, আমি কল করে মাকে বলে দিচ্ছি। আমি সুবোধ বালিকার মতো 2 দিকে মাথা নেড়ে রুমে চলে আসি। সকালে বৃষ্টি মনে হচ্ছিল সারাদিন আর থামবে না, কিন্তু এখন আকাশে একদম ফকফকা হয়ে সোনালি রোদ্দুরে চকচক করছে। রুমে এসে মোবাইলের দিকে নজর যায়। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। বিছানায় বসে মোবাইল হাতে নিয়ে ইমোর সাথে পুরনো কনভারসেশনগুলো দেখছিলাম। টুং করে শব্দ হলে সেদিকে তাকালে আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। অভিমান যেন ছুঁয়ে ছুঁয়ে আমার সর্বাঙ্গে বিরাজ করছে। ঠোঁট কামড়ে ধরে মোবাইলের দিকে তাকিয়ে থাকি। এমন একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। বুক কেমন যেন ধুকপুক ধুকপুক করতে শুরু করেছে। কি বলল তা শুনবো কি শুনবো না তা নিয়ে দোমনা করতে করতে ভয়েসটা চালু হয়ে যায় হাতের ক্লিক লেগে। শুনশান আওয়াজ। কয়েক সেকেন্ড কেটে যাওয়ার পর ইমুর গানের কণ্ঠ ভেসে আসে। সে গান ধরেছে, আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি। আমি ইমুকে কি বলবো বুঝতে পারছি না।
ওর ভালোবাসার কাছে নিজেকে বড্ড অপরাধী লাগে। ইচ্ছে করে সব কিছু বলতে, কিন্তু ভয় লাগে যদি ইমু আমাকে ঘৃণা করে। আর যাই হোক, ভালোবাসার মানুষটার মনে নিজের জন্য ঘৃণা দেখাটা সহ্য করার মতো না। ইমুকে কিছু একটা বলা উচিত, কিন্তু কি বলবো তা বুঝতে পারছি না। একটা সংকোচ কাজ করছে নিজের মাঝে, অপরাধবোধ। ইমু যখন কথা বলে তখন চাই সে আমার সাথে কথা না বলুক, আমার জীবন থেকে হারিয়ে যাক। কিন্তু যখন সে কথা না বলে তখন যন্ত্রণায় নিজের অন্তরাত্মা ফেটে যায়। আমার কিছু বলা লাগলো না, তার আগে ইমু নিজেই মেসেজ পাঠিয়ে দিয়েছে। তুমি আমার হও বা অন্যের, যারই হও, শুধু এতটুকু চাই তুমি খুশি থাকো। তোমার না বলা সব দুঃখ যেন সে গুছিয়ে দেয়, তোমায় যেন আগলে রাখে ভালোবেসে। ভালোবাসার মানুষটাকে নিজের করে রেখে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। ভালোবাসার মানুষটাকে দূর থেকেও ভালোবাসা যায়। আমিও না হয় দূর থেকে সবসময় তোমায় ভালোবেসে গেলাম। ভালোবাসায় সবাই জয়ী হবে তেমন কোনো কথা নেই, হেরে গিয়েও জয়ী হওয়া যায়। যারা তাদের ভালোবাসার মানুষটিকে পায় না তাদের প্রেম নাকি অমর। হয়তো আমার প্রেমটাও অমর। ভালোবাসায় হেরে যাওয়াটা অনেক কষ্টের, কিন্তু প্রিয় মানুষটার মুখের হাসি আর শান্তির জন্য হেরে যাওয়াটা উচিত। আমিও হেরে গেলাম। ওর এই মেসেজটা দেখে আমি 2 হাত দিয়ে মাথা চিপে ধরে রাখি। আমি কি করে বলবো ইমুকে দূরে সরানোর জন্য আমি তাকে মিথ্যে বলেছি? এমন কিছুই না, কিন্তু ছবি না দিলে সে বুঝে যাবে আমি মিথ্যে বলছি। সেটা কি করব বুঝতে পারছি না। মাথা কাজ করাটাও ছেড়ে দিয়েছে। কয়েক সেকেন্ড ভেবে নিয়ে আমি ইমুকে মেসেজ দেই। তার ছবি আমার কাছে নেই, পরিবারের পছন্দ, ইনফ্যাক্ট আমি দেখিনি। আমার মেসেজ দেখে ইমু একটা লাইক পাঠায়। তারপর মেসেজ আসে, সমস্যা নেই, ছবি নিয়ে পাঠাও। আমার একটা ইচ্ছের দাম অন্তত দাও। আমার একটা কথা অন্তত শুনো। আমাকে এতটাও নিরাশ করো না তাশা, প্লিজ, আই রিকোয়েস্ট। ওর কথা শুনে এক হাত দিয়ে মাথা চেপে জোরে নিঃশ্বাস ফেলে জবাব দিই, আমাকে সময় দিন, আমি জোগাড় করে আপনাকে রাতের মধ্যে দিচ্ছি। ওকে, আমি অপেক্ষা করব। এরপর আর কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। একটা জড়তা কাজ করছে নিজের মাঝে। টাইপিং করতে গিয়েও কিছু টাইপ না করে আমি ওর মেসেজগুলোর দিকে তাকিয়ে আছি। তখন ইমুর মেসেজ আসে, আচ্ছা বাই, ভালো থেকো। আপনিও। প্রতি উত্তরে একটা হাসির ইমোজি দিল শুধু ইমো। আমি আর কিছু না বলে অফলাইনে চলে আসি। আমার একটা সত্যি ঢাকতে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। এখন সে মিথ্যা ঢাকার জন্য আমার নতুন আরেক মিথ্যার আশ্রয় নিতে হবে। জানি না এভাবে আর কত মিথ্যা বলতে হবে আমার ইমুর কাছে। মুহূর্তটা সন্ধ্যাবেলা, আকাশে মৃদু মৃদু মেঘ জমে আছে, হিম শীতল বাতাস বইছে। বাতাসটা গায়ে এসে লাগতেই শরীর কাঁটা দিয়ে উঠেছে। জানালার গ্রিল ধরে আমি খোলা বিস্তৃত আকাশের দিকে এক মনে তাকিয়ে থাকি। কি করব বুঝতে পারছি না। এমুকে কি বলবো আর নকল হব বরই বা কই পাবো জানি না। আমি কিচ্ছুটি মাথায় আসছে না। বউ, শব্দটা শুনে কিছুটা চমকে পেছনে ফিরলে দেখি ইয়ানা মুচকি হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিশোরী চঞ্চল একটা মেয়ে, তার মুখে যেন তারার ঝিলিক মারছে। আমি ওকে দেখে শুকনো হাসি দিয়ে বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে ওর দিকে ঘুরে দাঁড়ালাম। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমরে এক হাত রেখে জেরাক করা গলায় বলে ওঠে, তুমি ভয় পাওনি? ইয়ানার কথায় মুখে হাসি টেনে মাথা নেড়ে না বলে জবাব দিলাম। আমার না শুনে মুখে এক হাত রেখে বিক্ক গলায় বলে, আই সি, বাট তোমার জায়গায় পরাপু হলে ভয় চিল্লানি দিয়ে অজ্ঞান হয়ে যেত এক্ষুনি। কথাটা বলে খিলখিলিয়ে হেসে ফেলে ইয়ানা। ওর হাসির সাথে তাল মিলিয়ে আমিও হাসলাম। ইয়ানার এবার আমার পাশে এসে জানালার সাথে হেলান দিয়ে বলে,
তোমাকে হাসলে দারুণ দেখায়, অনেক প্রিটি লাগে। ওর কথায় নিঃশব্দে হাসলাম। হাসি থামিয়ে জরুরি গলায় ইয়ানাকে বলি, তুমি কি কিছু বলবে? আমার কথা শুনে নিজের মাথায় নিজে একটা গাট্টা মেরে বলে, দেখেছো কি ভুলো মন আমি। আম্মু তোমাকে ডাকার জন্য পাঠিয়েছে, আর আমি তোমাকে খুঁজতে এসে দেখি তুমি এখানে আনমনে দাঁড়িয়ে আছো। আচ্ছা, এত অন্যমনস্ক হয়ে কি ভাবছিলে শুনি? প্রথমে তোমার নাম ধরে ডেকেছি, যখন তুমি খেয়াল করনি তখন মাথায় দুষ্টুমি খেলে তোমাকে ভয় পাইয়ে দিব, কিন্তু তুমি ভয়ও পেলে না। আন্টি কেন খুঁজছে আমায়? তার আগে বলো, তুমি এত অন্যমনস্ক হয়ে কি ভাবছিলে? কই কিছু না, জাস্ট আকাশটা দেখছিলাম। আমি অনেকবার খেয়াল করেছি তুমি অন্যমনস্ক হয়ে কি যেন ভাবো, উদাসীন হয়ে থাকো। তোমার শরীর এখানে, কিন্তু মনটা যেন অন্য কোথাও পড়ে থেকেছে। আচ্ছা, কি নিয়ে এত ভাবো তুমি? তুমি শুধু শুধু বেশি ভাবছো, তেমন কিছু না, চলো। ইয়ানার কথাগুলো ইগনোর করে ওর পাশ কাটিয়ে চলে আসতে নিলে সে পেছন থেকে আমায় ডেকে ওঠে। ওর ডাক শুনে আমি হাঁটা থামিয়ে ওর দিকে ঘুরে দাঁড়াই। ইয়ানা আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকায়। ওর তাকানোটা একদম শান্ত। একটু আগে এই চোখে চঞ্চলতা খেলা করছিল, কিন্তু এখন এই চোখে গাম্ভীর্য ভার করেছে। শান্ত গলায় বলে, সমস্যা থেকে না ভেগে সমস্যাটার মুখোমুখি হয়ে সেটা শেষ করাটা বেটার। সমস্যা থেকে এড়িয়ে চলাটা কোনো সমাধান না, এতে শান্তি মেলে না, বরং পেইন দ্বিগুণ হয়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা অনেক কিছু নিয়ে কষ্ট পাই, পেইনের মধ্যে থাকি, মাঝে মাঝে নিজের সেই পেইন প্রিয় কারোর সাথেই শেয়ার করা উচিত। এতে মনের বোঝাটা হালকা হয়, আর পেইনটা দূর করার জন্য কোনো উপায়ও পাওয়া যায়। আমি ছোট কিন্তু ইম্যাচিওরটা, তুমি চাইলে শেয়ার করতে পারো যদি তুমি কোনো সমস্যায় থাকো আর তার সমাধান তোমার কাছে না থাকে। তাহলে আমাদের সামান্য জ্বর সর্দি হলে আমরা প্যারাসিটামল বা নাপা খেয়ে ঠিক হয়ে যেতে পারি, কারণ আমরা জানি এটা অল্পেতে সেরে যাবে। কিন্তু যখন এর থেকে বড় কোনো অসুস্থতা দেখা যায়, তখন আমরা ডাক্তারের সান্নিধ্যে যাই। নিজের রোগ সম্পর্কে অজ্ঞ থাকি, তখন ডাক্তারের দরকার হয়। যদি ডাক্তারের কাছে না গিয়ে ভেবে নিই যে নিজ থেকে ঠিক হয়ে যাবে বা রোগের কোনো চিকিৎসা নেই, তাহলে ভুল। চেষ্টা করা উচিত লাইফে যে কোনো বিষয়ে। তুমি তোমার রোগের চিকিৎসা করে নতুনভাবে বাঁচতে পারবে। তুমি যদি আমায় তোমার ফ্রেন্ড মনে করো, তাহলে সমস্যা শেয়ার করতে পারো। আর যদি মনে হয় আমাকে বলা পসিবল না, তাহলে তাকে বলো যে তোমার কাছে কাছের, যার কাছে তুমি সব শেয়ার করতে পারো অনায়াসে। চলো এদিকে আয় তো। আমি নিঃশব্দে গিয়ে আন্টির পাশে বসলাম। আন্টি তার একটা হাত আমার কপালে রাখতে রাখতে বলে, তুই নাকি জ্বর বাঁধিয়েছিস? আন্টি তার হাত উল্টে পাল্টে রাখে, তারপর স্বস্তির গলায় বলে, যাক, জ্বর তেমন নেই। ইমনাতের কাছে তোর জ্বর আসতে শুনে পুরো চিন্তায় পড়ে গিয়েছিলাম। বিকেলে যখন আসি তখন দেখি তুই ঘুমাচ্ছিলি, তাই আর তোকে জ্বালাতন করিনি। আন্টির কথায় হেসে আমি বলি, ওষুধ খেয়েছি, জ্বর সেরে যাবে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই হালকা জ্বর আর কাশি, ঠিক হয়ে যাবে। এসব চিন্তা করার প্রয়োজন নেই আন্টি। তাও নিজের খেয়াল রাখবি, বুঝেছিস? আমি এখানে বেখালি ভাবে চলতে দেখলে বেত দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে নিব, বুঝেছিস? আন্টির কথায় চোখ রাঙিয়ে বলে। আন্টির কথা শুনে আমি শব্দ করে হেসে উঠি। আন্টি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলে, দেখ মা, নিজের সুস্থতা নিজের হাতে। নিজে ঠিকঠাক ভাবে চললে অসুস্থতা ছুতে পারবে না কারোর শরীরকে। এই যে ধর, তুই যখন অসুস্থ হোস তখন তোর যে অনেক কষ্ট হয়, তখন তোর সেই কষ্ট দেখে পরিবারের বাকিদেরও কষ্ট হয়। তারা চাইলেও তোর অসুস্থতা বা তোর কষ্টটা নিয়ে নিতে পারে না। যারা ইচ্ছে করে নিজেকে কষ্ট দেয়, তাদের আর শয়তানের মাঝে তেমন একটা ফারাক নেই। তাই বলছি, সবসময় নিজের যত্ন নিবি, নিজেকে ভালো রাখার চেষ্টা করবি, নিজের প্রতি অবহেলা করিস না। আমাদের যে দেহ প্রাণ দিয়ে সৃষ্টি করেছে,
এসব আমাদের নিজের না, আমাদের আমানত। ধর কেউ তোকে একটা জিনিস রাখতে দিল, দেওয়ার সময় বলল সাবধানে রাখতে, সে জিনিসটার কোনো ক্ষতি না হয়, তুই সেই জিনিসটা নিশ্চয়ই খুব যত্ন করে রাখবি, এটার অযত্ন করবি না, কারণ কেউ একজন তোকে ভরসা করে এটা রাখতে দিয়েছে। ঠিক তেমনই আমাদের শরীর সর্বাঙ্গ সৃষ্টিকর্তার তরফ থেকে আমানত স্বরূপ, আমানতের খেয়ানত করতে নেই। সে আমানতের যদি খেয়ানত করি তখন আমাদের পুরো শরীর তার আসল মালিকের কাছে আমাদের নামে নালিশ করবে, তার যত্ন নেইনি, তা খারাপ পথে নিয়েছি, তার দ্বারা খারাপ কাজ করানো হয়েছে, তোর সর্বাঙ্গ তোর বিরুদ্ধে কথা বলবে, বুঝতে পারছিস? ইহকালে আমরা অনেক ভুল পথে যাই, না জেনে ভুল করে ফেলি, তার জন্য যদি অনুতপ্ত হই তাহলে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহর বান্দা তার কাছে ক্ষমা চাইলে তিনি তার বান্দাকে ক্ষমা করে দেন। চলার পথে ভুল ত্রুটি হয়ে থাকবে, নিজের ভুল যদি বুঝতে পারি তাহলে উচিত সে ভুল শুধরিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, এই না সে ভুলটা ধরে আঁকড়ে থাকা। এতে কি হয়, ভুলের পরিমাণ বাড়তে থাকে। তুই আমার মেয়ের মতো, তাই তোকে এত কিছু বলছি। আমি চাই না আমার মেয়েরা ভুল পথে হাঁটুক। প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে ঠিক আর ভুলের মাঝে পার্থক্যটা বুঝিয়ে দেওয়া, সেটা অবশ্য শান্ত আর মার্জিত ভাবে। রাগারাগি করে বুঝাতে গেলে হিতে বিপরীত হয়ে যায়, সন্তানরা সেটাকে উল্টো ধরে নেয়, যার জন্য সন্তানদের থেকে মা বাবার দূরত্ব বেড়ে যায়, সন্তান খারাপ সঙ্গে চলে যায়। শুনেছি তুই টেস্ট পরীক্ষা খারাপ করেছিস, যার জন্য তুই অনেক ভেঙে পড়েছিস, পড়ালেখা ছেড়ে দিয়েছিস, সবসময় কেমন মনমরা হয়ে থাকছিস। শোন, একেবারে যে মানুষ সফলতা পায় তা কিন্তু না, অনেকবার হেরে গিয়ে তারপর সাফল্য পায়। পরীক্ষায় একবার খারাপ করেছিস, তাতে কি হয়েছে, আরেকবার দিবি। জীবনে চলার পথে এই পড়াশোনাটা খুব জরুরি। পড়াশোনা শুধু চাকরি বাকরি করার জন্য না, নিজের সন্তানকে সুশিক্ষিতভাবে গড়ে তোলার জন্য হলেও এই পড়াশোনা করা জরুরি। কি পড়াশোনাটা আবার শুরু করবি তো? আন্টির কথায় মাথার উপর নিয়ে ছেলালাম, যার অর্থ হ্যাঁ আমি করব। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। ইমনাতের কথাই সত্যি হলো। বৃষ্টিতে ভেজার ফলে আমার জ্বর সর্দি লেগে যায়। সকালে এসে গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরের দিকে ঘুম ভাঙলে আবিষ্কার করি গলা খুসখুস করছিল, নাক জ্বালাপোড়া করছে। সর্দি কাশিতে একটা বড় সমস্যা হচ্ছে মাথা ভার হয়ে থাকা। মনে হয় কেউ বড়সড় পাথর মাথার উপর বেঁধে রেখেছে। সাথে আবিষ্কার করি হালকা পাতলা জ্বর। সর্দি কাশিতে জ্বর আসবে, এটা স্বাভাবিক। ঘুম থেকে ওঠার পর থেকে হাঁচি দিতে দিতে আমি ক্লান্ত। রুম থেকে বের হয়ে নিচে আসলে সিঁড়ি থেকে খেয়াল করি ইমনাত সোফার এক কর্নারে বসে আছে, গায়ে আকাশি রঙের গেঞ্জি পরা, চুলগুলো চকচক করছে, হয়তো জেল লাগিয়েছে চুলে। পায়ের উপর পা তুলে রাজকীয়ভাবে বসে সে আনমনে মোবাইল স্ক্রল করছে। ওর দিকে তাকিয়ে থেকে নামতে নামতে আমার আবার হাঁচি চলে আসে। হাঁচির শব্দ শুনে মোবাইলের দিক থেকে চোখ সরিয়ে ইমনাত সিঁড়ির দিকে তাকায়। এদিকে আরেক দফা আমার হাঁচি চলে আসে। টিস্যু দিয়ে নাক মুছে সামনের দিকে তাকালে দেখি ইমনাত মুখে হাত রেখে হাসছে। তার হাসির কারণ কি আমি বুঝলাম না। কপাল কুঁচকে ওর দিক থেকে চোখ সরিয়ে আমি রান্নাঘরের দিকে পা বাড়ালে ইমনাত পেছন থেকে বলে ওঠে, রান্নাঘরে কেউ নেই, সবাই শপিংয়ে গিয়েছে। ইমনাতের কথা শুনেও না শোনার মতো করে আমি রান্নাঘরের দিকে পা বাড়ালে ইমনাত পড়ে পড়ে পেছন থেকে আবার বলে ওঠে, খাবার টেবিলে আছে। আর রান্নাঘরে গেলাম না, চুপচাপ টেবিলে এসে বসে পড়ে। পেটের খিদায় পেটের ভেতর চো চো করছে। চেয়ার পেতে বসে বাটির ঢাকনা উল্টালে দেখি একটাতে খিচুড়ি আর ভুনা গরুর গোস্ত। অল্প খিচুড়ি খাওয়ার পর গলা জ্বলছিল। মাত্রাতিরিক্ত ঝাল দেয়নি, তবুও আমার গলা জ্বলছিল। এক গ্লাস পানি নিয়ে এক নিঃশ্বাসে সব পানি শেষ করে ফেলি। টেবিলে টুক করে শব্দ হলে সেদিকটায় তাকালে দেখি ইমনাত একটা বক্স টেবিলের উপর রাখছে। বক্স থেকে ওষুধের 3টা পাতা বের করে আমার দিকে তাকিয়ে বলে, এখান থেকে একটা একটা করে খেয়ে নেবেন। কথাটা বলে ইমনাত সেখান থেকে চলে যায়।
আমার পেটে খিদা থাকলেও মুখে রুচি না থাকায় ফলে আর খেতে ইচ্ছে হচ্ছিল না। প্লেটে পানি ঢেলে দিয়ে ইমনাতের কথা মতো ওষুধ খেয়ে নেই। উপরে চলে যেতে নিলে ইমনাত পেছন থেকে বলে, মা বলছিল আপনি উঠলে আপনাকে নিয়ে শপিংয়ে যেতে, আপনি কি যেতে পারবেন? ইমনাতের কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে ইমনাতের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলি, যেতে পারবো না, অনেক অসুস্থ ফিল করছি। ওকে রেস্ট নিন, আমি কল করে মাকে বলে দিচ্ছি। আমি সুবোধ বালিকার মতো দুই দিকে মাথা নেড়ে রুমে চলে আসি। সকালে বৃষ্টি মনে হচ্ছিল, সারাদিন আর থামবে না, কিন্তু এখন আকাশ একদম ফকফকা হয়ে সোনালি রোদ্দুরে চকচক করছে। রুমে এসে মোবাইলের দিকে নজর যায়। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। বিছানায় বসে মোবাইল হাতে নিয়ে ইমুর সাথে পুরনো কনভারসেশনগুলো দেখছিলাম। টুং করে শব্দ হলে সেদিকে তাকালে আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। অভিমান যেন ছুঁইয়ে ছুঁইয়ে আমার সর্বাঙ্গে বিরাজ করছে। ঠোঁট কামড়ে ধরে মোবাইলের দিকে তাকিয়ে থাকি এবং একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। বুক কেমন যেন ধুকপুক ধুকপুক করতে শুরু করেছে। কি বললো তা শুনবো কি শুনবো না তা নিয়ে দোমনা করতে করেই ভয়েসটা চালু হয়ে যায় হাতের ক্লিক লেগে। শুনশান আওয়াজ। কয়েক সেকেন্ড কেটে যাওয়ার পর ইমুর গানের কণ্ঠ ভেসে আসে। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি। গানটা কিছুটা ব্যতিক্রম করে গিয়েছে। প্রতিটা কথা আমায় বলেছে, আমি বুঝতে পারছি। ইমুর গলার ভয়েস এত শান্ত আর ঠান্ডা প্রকৃতির, শুনলে মনে একটা প্রশান্তি অনুভব হয়। ওর গাওয়া গান আমি চোখ বন্ধ করে শুনছি, কানে হেডফোন লাগিয়ে। ওর গাওয়া গান শুনতে শুনতে এক সময় আমি আহ্লাদে কেঁদে ফেলি ঠোঁট উল্টিয়ে। ও গান গেয়ে শোনাচ্ছে, আমার মনে হচ্ছে ও আমাকে সরি বলছে, লক করে দিয়েছে তার জন্য। মুখে হাত রেখে কাঁদছি, তখন ইমুর আরেকটা ভয়েস মেসেজ আসে। কেঁদো না গো তুমি, আমার নিজেকে লাগে বড্ড অপরাধী, ক্ষমা করো আমায়। তোমার মনে দিয়েছি ব্যথা, আর হব না আমি তোমার চোখের জলের কারণ। তোমার চোখে তোমার মুখের হাসি একটু হতে চাই আমি, তোমার মনের মাঝে থাকতে চাই। ওর গান শুনে কান্নার মাঝেও ঠোঁটের কোণায় আমার হাসি ফুটে ওঠে। ইমুর উদ্দেশ্যে আমি মনে মনে বলি, আমার মুখের হাসিটা তুমি, আমার না বলা কথার ভাঁজে নামটা শুধু তোমার লেখা আছে। আমি ইমুকে কি বলবো বুঝতে পারছি না। ওর ভালোবাসার কাছে নিজেকে বড্ড অপরাধী লাগে। ইচ্ছে করে সব কিছু বলতে, কিন্তু ভয় লাগে যদি ইমু আমাকে ঘৃণা করে। আর যাই হোক, ভালোবাসার মানুষটার মনে নিজের জন্য ঘৃণা দেখাটা সহ্য করার মতো না। ইমুকে কিছু একটা বলা উচিত, কিন্তু কি বলবো তা বুঝতে পারছি না। একটা সংকোচ কাজ করছে নিজের মাঝে, অপরাধ বোধ। ইমু যখন কথা বলে তখন চাই সে আমার সাথে কথা না বলুক, আমার জীবন থেকে হারিয়ে যাক। কিন্তু যখন সে কথা না বলে তখন যন্ত্রণায় নিজের অন্তরাত্মা ফেটে যায়। আমার কিছু বলা লাগলো না, তার আগে ইমু নিজে মেসেজ পাঠিয়ে দিয়েছে। তুমি আমার হও বা অন্যের, যারই হও, শুধু এতটুকু চাই তুমি খুশি থাকো। তোমার না বলা সব দুঃখ যেন সে গুছিয়ে দেয়, তোমায় যেন আগলে রাখে ভালোবেসে। ভালোবাসার মানুষটাকে নিজের করে রেখে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। ভালোবাসার মানুষটাকে দূর থেকেও ভালোবাসা যায়। আমিও না হয় দূর থেকে সব সময় তোমায় ভালোবেসে গেলাম। ভালোবাসায় সবাই জয়ী হবে তেমন কোনো কথা নেই, হেরে গিয়েও জয়ী হওয়া যায়। যারা তাদের ভালোবাসার মানুষটাকে পায় না তাদের প্রেম নাকি অমর। হয়তো আমার প্রেমটাও অমর। ভালোবাসায় হেরে যাওয়াটা অনেক কষ্টের, কিন্তু প্রিয় মানুষটার মুখের হাসি আর শান্তির জন্য হেরে যাওয়াটা উচিত। আমিও হেরে গেলাম। ওর মেসেজগুলো আমার মনের ভেতর ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমি কতটা কষ্ট দিয়ে যাচ্ছি বিনা দোষে একটা মানুষকে। আমি তার কাছে কত বড় অপরাধী হয়ে গেলাম। তোমার কাছে একটা আবদার, আমি সেই মানুষটাকে এক পলক দেখতে চাই যার ঘরে আমার মনে রাজকন্যাটা যাবে। ওর এই মেসেজটা দেখে আমি দুহাত দিয়ে মাথা চিপে ধরে রাখি।
আমি কি করে বলবো ইমুকে দূরে সরানোর জন্য আমি তাকে মিথ্যে বলেছি? এমন কিছুই না, কিন্তু ছবি না দিলে সে বুঝে যাবে আমি মিথ্যে বলছি। সেটা কি করব বুঝতে পারছি না। মাথা কাজ করাটাও ছেড়ে দিয়েছে। কয়েক সেকেন্ড ভেবে নিয়ে আমি ইমুকে মেসেজ দিই। তার ছবি আমার কাছে নেই, পরিবারের পছন্দ। ইনফ্যাক্ট আমি দেখিনি। আমার মেসেজ দেখি ইমু একটা লাইক পাঠায়, তারপর মেসেজ আসে, সমস্যা নেই, ছবি দিয়ে পাঠাও। আমার একটা ইচ্ছের তো দাম অন্তত দাও। আমার একটা কথা অন্তত শোনো, আমাকে এতটাও নিরাশ করো না তাশা, প্লিজ, আই রিকোয়েস্ট। ওর কথা শুনে এক হাত দিয়ে মাথা চেপে জোরে নিঃশ্বাস ফেলে জবাব দেই, আমাকে সময় দিন, আমি জোগাড় করে আপনাকে রাতের মধ্যে দিচ্ছি। ওকে, আমি অপেক্ষা করব। এরপর আর কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। একটা জড়তা কাজ করছে নিজের মাঝে। টাইপিং করতে গিয়েও কিছু টাইপ না করে আমি ওর মেসেজগুলোর দিকে তাকিয়ে আছি। তখন ইমোর মেসেজ আসে, আচ্ছা ভাই, ভালো থেকো। আপনিও? প্রতি উত্তরে একটা হাসির ইমোজি দিল শুধু ইমো। আমি আর কিছু না বলে অফলাইনে চলে আসি। আমার একটা সত্যি ঢাকতে আমি মিথ্যের আশ্রয় নিয়েছি। এখন সে মিথ্যা ঢাকার জন্য আমার নতুন আরেক মিথ্যার আশ্রয় নিতে হবে। জানি না এইভাবে কত মিথ্যে আমার বলতে হবে ইমুর কাছে। মুহূর্তটা সন্ধ্যাবেলা, আকাশে মৃদু মৃদু মেঘ জমে আছে, হিমশীতল বাতাস বইছে। বাতাসটা গায়ে এসে লাগতেই শরীর কাঁটা দিয়ে উঠছে। জানালার গ্রিল ধরে আমি খোলা বিস্তৃত আকাশের দিকে এক মনে তাকিয়ে থাকি। কি করব বুঝতে পারছি না। ইমুকে কি বলবো, আর নকল হবু বরই বা কই পাবো জানি না। আমি কিচ্ছুটি মাথায় আসছে না। বউ, শব্দটা শুনে কিছুটা চমকে পেছনে ফিরলে দেখি ইয়ানা মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিশোরী চঞ্চল একটা মেয়ে, তার মুখে যেন তারার ঝিলিক মারছে। আমি ওকে দেখে শুকনো হাসি দিয়ে বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে ওর দিকে ঘুরে দাঁড়ালাম। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমরে এক হাত রেখে জেরা করা গলায় বলে, তুমি ভয় পাওনি? ইয়ানার কথায় মুখে হাসি টেনে মাথা নেড়ে না বলে জবাব দিলাম। আমার না শুনে মুখে এক হাত রেখে বিজ্ঞ গলায় বলে, আই সি, বাট তোমার জায়গায় বরাপু হলে ভয় চিলগানি দিয়ে অজ্ঞান হয়ে যেত এক্ষুনি। কথাটা বলে খিলখিল করে হেসে ফেলে ইয়ানা। ওর হাসির সাথে তাল মিলিয়ে আমিও হাসলাম। ইয়ানা এবার আমার পাশে এসে জানালার সাথে হেলান দিয়ে বলে, তোমাকে হাসলে দারুণ দেখায়, অনেক প্রিটি লাগে। ওর কথায় নিঃশব্দে হাসলাম। হাসি থামিয়ে জরুরি গলায় ইয়ানাকে বলি, তুমি কি কিছু বলবে? আমার কথা শুনে উফ বলে নিজের মাথায় নিজে একটা গাট্টা মেরে বলে, দেখেছো কি ভুলে মন আমার, দেখেছো কি ভুলো মন আমি। আম্মু তোমাকে ডাকার জন্য পাঠিয়েছে, আর আমি তোমাকে খুঁজতে এসে দেখি তুমি এখানে আনমনে দাঁড়িয়ে আছো। আচ্ছা, এত অন্যমনস্ক হয়ে কি ভাবছিলে শুনি? প্রথমে তোমার নাম ধরে ডেকেছি, যখন তুমি খেয়াল করনি তখন মাথায় দুষ্টুমি খেলে তোমাকে ভয় পাইয়ে দেব, কিন্তু তুমি ভয়ও পাওনি। শেষের কথাটা কিছুটা মুখ গুমরা করে বলে। ওর একসাথে এত কথা শুনে আমি আরেক দফা হেসে উঠি। আমার হাসি দেখে ইয়ানা বাচ্চাদের মতো মুখ ভার করে রাখে। ওর অমন মুখ করে রাখা দেখে আমি নিজের হাসি সংযত করে ইয়ানাকে তাড়া দিয়ে বলি, আন্টি কেন খুঁজছে আমায়? এত অন্যমনস্ক হয়ে কি ভাবছিলে শুনি? কই কিছু না, জাস্ট আকাশটা দেখছিলাম। আমি অনেকবার খেয়াল করেছি তুমি অন্যমনস্ক হয়ে কি যেন ভাবো, উদাসীন হয়ে থাকো। তোমার শরীর এখানে, কিন্তু মনটা যেন অন্য কোথাও পড়ে থেকেছে। আচ্ছা, কি নিয়ে এত ভাবো তুমি? তুমি শুধু শুধু বেশি ভাবছো, তেমন কিছু না, চলো। ইয়ানার কথাগুলো ইগনোর করে ওর পাশ কাটিয়ে চলে আসতে নিলে সে পেছন থেকে আমায় ডেকে ওঠে,
ওর ডাক শুনে আমি হাঁটা থামিয়ে ওর দিকে ঘুরে দাঁড়াই। ইয়ানা আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকায়। ওর তাকানোটা একদম শান্ত। একটু আগে এই চোখে চঞ্চলতা খেলা করছিল, কিন্তু এখন এই চোখে গাম্ভীর্যতা ভার করে রেখেছে। শান্ত গলায় বলে, সমস্যা থেকে না ভেগে সমস্যাটার মুখোমুখি হয়ে সেটা শেষ করাটা বেটার। সমস্যা থেকে এড়িয়ে চলাটা কোনো সমাধান না, এতে শান্তি মেলে না, বরং পেইন দ্বিগুণ হয়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা অনেক কিছু নিয়ে কষ্ট পাই, পেইনের মধ্যে থাকি, মাঝে মাঝে নিজের সেই পেইন প্রিয় কারোর সাথেই শেয়ার করা উচিত। এতে মনের বোঝাটা হালকা হয় আর পেইনটা দূর করার জন্য কোনো উপায়ও পাওয়া যায়। আমি ছোট কিন্তু ইম্যাচিওরটা তুমি চাইলে শেয়ার করতে পারো যদি তুমি কোনো সমস্যায় থাকো আর তার সমাধান তোমার কাছে না থাকে। তাহলে আমাদের সামান্য জ্বর সর্দি হলে আমরা প্যারাসিটামল বা নাপা খেয়ে ঠিক হয়ে যেতে পারি, কারণ আমরা জানি এটা অল্পেতে সেরে যাবে। কিন্তু যখন এর থেকে বড় কোনো অসুস্থতা দেখা যায়, তখন আমরা ডাক্তারের সান্নিধ্যে যাই। নিজের রোগ সম্পর্কে অজ্ঞ থাকি, তখন ডাক্তারের দরকার হয়। যদি ডাক্তারের কাছে না গিয়ে ভেবে নিই যে নিজ থেকে ঠিক হয়ে যাবে বা রোগের কোনো চিকিৎসা নেই, তাহলে ভুল। চেষ্টা করা উচিত লাইফে যে কোনো বিষয়ে। তুমি তোমার রোগের চিকিৎসা করে নতুনভাবে বাঁচতে পারবে। তুমি যদি আমায় তোমার ফ্রেন্ড মনে করো, তাহলে সমস্যা শেয়ার করতে পারো। আর যদি মনে হয় আমাকে বলা পসিবল না, তাহলে তাকে বলো যে তোমার কাছে কাছের, যার কাছে তুমি সব শেয়ার করতে পারো অনায়াসে। চলো। ইয়ানা কথাগুলো বলে হাঁটা শুরু করে দেয়। আমি ওর পেছন পেছন গুটি গুটি পায়ে হাঁটছি আর ইয়ানার বলা কথাগুলো চিন্তা করছি। ইয়ানাকে বাচ্চা মনে হলেও ও যথেষ্ট বুঝতার, তা ওর কথার ধরনে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইমুর কথা ইয়ানাকে বলা উচিত হবে কিনা সে প্রশ্নটা মাথায় উকি ঝুঁকি দিচ্ছে। 7-5 ভাবতে ভাবতে ইয়ানা আর আমি আন্টির রুমে চলে আসি। রুমে এসে দেখি আন্টি বিছানার সাথে হেলান দিয়ে পা টেনে বসে আছে। আমাকে দেখে আন্টি বলে, এদিকে আয় তো দেখি। আমি নিঃশব্দে গিয়ে আন্টির পাশে বসলাম। আন্টি তার একটা হাত আমার কপালে রাখতে রাখতে বলে, তুই নাকি জ্বর বাঁধিয়েছিস? আন্টি তার হাত উল্টে পাল্টে রাখে, তারপর স্বস্তির গলায় বলে, যাক, জ্বর তেমন নেই। ইমরাতের কাছে তোর জ্বর আসছে শুনে পুরো চিন্তায় পড়ে গিয়েছিলাম। বিকেলে যখন আসি তখন দেখি তুই ঘুমাচ্ছিলি, তাই আর তোকে জ্বালাতন করিনি। আন্টির কথায় হেসে আমি বলি, ওষুধ খেয়েছি, জ্বর সেরে গিয়ে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই হালকা জ্বর আর কাশি, ঠিক হয়ে যাবে। এসব চিন্তা করার প্রয়োজন নেই আন্টি। তাও নিজের খেয়াল রাখবি, বুঝেছিস? আমি এখানে বেখেয়ালিভাবে চলতে দেখলে বেত দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে নিব, বুঝেছিস? আন্টি কথাটা চোখ রাঙিয়ে বলে। আন্টির কথা শুনে আমি শব্দ করে হেসে উঠি। আন্টি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলে, দেখ মা, নিজের সুস্থতা নিজের হাতে। নিজে ঠিকঠাকভাবে চললে অসুস্থতা ছুঁতে পারবে না কারোর শরীরকে। এই যে ধর, তুই যখন অসুস্থ হস তখন তোর যে অনেক কষ্ট হয়, আর তখন তোর সেই কষ্ট দেখে পরিবারের বাকিদেরও কষ্ট হয়। তারা চাইলেও তোর অসুস্থতা বা তোর কষ্টটা নিয়ে নিতে পারবে না। আর যারা ইচ্ছে করে নিজেকে কষ্ট দেয়, তাদের আর শয়তানের মাঝে তেমন একটা ফারাক নেই। তাই বলছি, সবসময় নিজের যত্ন নিবি, নিজেকে ভালো রাখার চেষ্টা করবি, নিজের প্রতি অবহেলা করিস না। আমাদের যে দেহ প্রাণ দিয়ে সৃষ্টি করেছে, এসব আমাদের নিজের না, আমাদের আমানত। ধর, কেউ তোকে একটা জিনিস রাখতে দিল, দেওয়ার সময় বলল সাবধানে রাখতে, সে জিনিসটা যেন কোনো ক্ষতি না হয়। তুই নিশ্চয়ই সে জিনিসটা খুব যত্ন করে রাখবি, এটার অযত্ন করবি না, কারণ কেউ একজন তোকে ভরসা করে এটা রাখতে দিয়েছে। ঠিক তেমনই আমাদের শরীর সর্বাঙ্গ সৃষ্টিকর্তার তরফ থেকে আমানত স্বরূপ। আমানতের খেয়ানত করতে নেই। সে আমানতের যদি খেয়ানত করি, তখন আমাদের পুরো শরীর তার আসল মালিকের কাছে আমাদের নামে নালিশ করবে। তার যত্ন নেইনি, তাকে খারাপ পথে নিয়েছি।
তার দ্বারাই খারাপ কাজ করানো হয়েছে। তোর সর্বাঙ্গ তোর বিরুদ্ধে কথা বলবে, বুঝতে পারছিস? ইহকালে আমরা অনেক ভুল পথে যাই, না জেনে ভুল করে ফেলি। তার জন্য যদি অনুতপ্ত হই তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহর বান্দা তার কাছে ক্ষমা চাইলে তিনি তার বান্দাকে ক্ষমা করে দেন। চলার পথে ভুল ত্রুটি হয়ে থাকবে, নিজের ভুল যদি বুঝতে পারি তাহলে উচিত সে ভুল শুধরিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, এই না যে সে ভুলটা ধরে আঁকড়ে থাকা। এতে কি হয়, ভুলের পরিমাণ বাড়তে থাকে। তুই আমার মেয়ের মতো, তাই তোকে এত কিছু বলছি। আমি চাই না আমার মেয়েরা ভুল পথে হাঁটুক। প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে ঠিক আর ভুলের মাঝে পার্থক্যটা বুঝিয়ে দেওয়া, সেটা অবশ্য শান্ত আর মার্জিত ভাবে। রাগারাগি করে বোঝাতে গেলে এতে বিপরীত হয়ে যায়, সন্তানরা সেটাকে উল্টো ধরে নেয়, যার জন্য সন্তানের থেকে বাবা মায়ের দূরত্ব বেড়ে যায়, সন্তান খারাপ সঙ্গ চলে যায়। শুনেছি তুই টেস্ট পরীক্ষায় খারাপ করেছিস, যার জন্য তুই অনেক ভেঙে পড়েছিস, পড়ালেখা ছেড়ে দিয়েছিস, সবসময় কেমন মনমরা হয়ে থাকছিস। শোন, একেবারে যে মানুষ সফলতা পায় তা কিন্তু না, অনেকবার হেরে গিয়ে তারপর সাফল্য পায়। পরীক্ষায় একবার খারাপ করেছিস, তাতে কি হয়েছে? আরেকবার দিবি। জীবনে চলার পথে এই পড়াশোনাটা খুব জরুরি। পড়াশোনা শুধু চাকরি বাকরি করার জন্য না, নিজের সন্তানকে সুশিক্ষিতভাবে গড়ে তোলার জন্য হলেও এই পড়াশোনা জরুরি। এই পড়াশোনাটা আবার শুরু করবি তো? আন্টির কথায় মাথার উপর নিয়ে ছেলালাম, যার অর্থ হ্যাঁ আমি করব। আন্টির কথা ফেলার মতো না, নিজের প্রতি অনেক অনাচার করেছি, নিজের ক্ষতি করার চেষ্টা করেছি। যা ভুল আমার ধারায় হয়েছে তাতে আমি অনুতাপিত হলেও সে ভুল থেকে বের হয়ে আসার চেষ্টা করিনি। তা নিজের মাঝে ধারণ করে রেখে নিজেকে কষ্ট দিয়েছি। আমি যা করেছি এতদিন তা সত্যি অনুচিত। আমি একা শুধু নিজেকে কষ্ট দেইনি, তার সাথে আমার পরিবারের মানুষরাও পেয়ে গিয়েছে। তারা হয়তো মুখ ফুটে কিছু বলতো না, কিন্তু ভেতরে ভেতরে তারা কষ্ট পেয়ে গিয়েছে। তাদের কাছে শুধু না, আমি আমার নিজের কাছে অপরাধী। যা যা করেছি তা হিসেব করে দেখলে আমি মস্ত বড় অপরাধী একজন। সব কিছু চিন্তা করতেই বুক ছিঁড়ে আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আমার হ্যাঁ শুনে আন্টি আলতো হেসে কপালে চুমু দিয়ে বলে, এই তো লক্ষ্মী মেয়েটা, যা বিশ্রাম কর গিয়ে। আর শোন, ভারী জামা কাপড় পরিস, শীত পড়তেছে যথেষ্ট। ঠান্ডা লেগে তখন আবার আরেক কাণ্ড ঘটবে। ইয়ানা, তাসার শপিংগুলো ওকে দিয়েছিস? আন্টির কথা ইয়ানা জিভ কাটে, তারপর চোখ ছোট ছোট করে উৎকণ্ঠা গলায় বলে, সরি, একদম ভুলে গিয়েছি। সারাদিন খালি চটাং চটাং, একটা কাজও ঠিক করে করতে পারিস না। যা ওগুলো দে। এক্ষুনি দিচ্ছি, চলো তাসাপু। ইয়ানা কথাটা বলে আমার হাত ধরে টেনে আন্টির রুম থেকে বের হয়ে আসে। দ্রুত পায়ে আলিশার রুমে প্রবেশ করে। আমার হুড়মুড়িয়ে পড়ার মতো অবস্থা। নিজেকে স্বাভাবিক করে রুমে স্থির হয়ে দাঁড়ালে দেখি দুই জোড়া চোখ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। ইমনাথ সিঙ্গেল সোফায় বসা, হাতে মোবাইল ধরে হা করে তাকিয়ে আছে। আলিশার হাতে শাড়ি ধরে রেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইমনাথ চোখে মুখে রাগ ফুটিয়ে চোখের ইশারায় প্রশ্ন করে ইয়ানাকে, এভাবে আসার মানে কি? ইয়ানা তখন অপরাধীর মতো মাথা দুলিয়ে কিছু না বলে জবাব দেয়। আলিশা তার হাত থেকে শাড়িটা খাটে রেখে ঝনঝন গলায় বলে, ইয়া, তুই মেয়েটাকে এইভাবে গরু হ্যাঁচড়া করে নিয়ে আসতেছিস কেন? আর একটু হলে তো ওর নাক মুখ ফেটে যেত। শান্তভাবে চলতে পারিস না তুই? গরুর মতো কই আনছি, আমি তো তাসাপুকে সুন্দর করে নিয়ে আসছি। আসলে তোর স্বভাব হচ্ছে আমার সব কিছুতে ভুল ধরা। মানছি একটু তাড়াহুড়ো করে আসছি, তার মানে তুই এটা বলতে পারিস না আমি গরুর মতো আসছি। তুই গরু না, তুই একটা গাধা। গাধার মতো কাজ করিস। আমি গাধা, তুই কি ছাগল? ছাগলের মতো ম্যামা করিস। ইমনাথের সামনে ইয়ানার আর আলিশার কথাবার্তায় কথা শুনে
আমার কেমন যেন একটা আনইজি ফিল হচ্ছিল। আর চোখে একবার ইমনাথকে দেখিয়ে তাকালে ইমনাথ আর আমি চোখাচোখি হয়ে যায়। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলি। ইমনাথ সকালবেলা আমার সাথে যেমন বিহেভ করেছে তার জন্য তার প্রতি একটা রাগ কাজ করছে। আলিশা আর ইয়ানার ঝগড়া বেড়ে যাচ্ছে দেখে ইমনাথ ধমকে ওঠে। আলি, ইয়া। ইমনাথের ডাক শুনে দুজনে চুপ হয়ে যায়। তারপর ইমনাথ ঠান্ডা গলায় বলে, ইয়া কি হয়েছে বল। তাশাপুর জন্য যে শপিংগুলো করা হয়েছে সেগুলো আপুর কাছে। আমি সেগুলো আপুর থেকে নিয়ে তাশাপুকে দেওয়ার জন্য আপুকে নিয়ে আসছি। এভাবে আশা লাগে? হুলস্থুল করে আসতেছিস? তুই নিজে যদি হোঁচট খেয়ে পড়ে নাক মুখ ফাটাতি তখন কেমন হতো? আলির বিয়ে থেকে হাতে মুখে ব্যান্ডেজ করে ঘুরতি? এত নেগেটিভ চিন্তা কেন করতেছো? পড়ছি আমি, পড়ি নাই তাই না? তো ওসব অশুভ চিন্তা বাদ দাও, এখন তাশাপুর শপিং ব্যাগটা দাও। এখন দিতে হবে কেন? আসছে, সে আগে বসুক। তাশা বসো তো। ইয়ানাকে বাগড়া দিয়ে আলিশা বলে ওঠে। আলিশার কথা শুনে ইয়ানা ঝগড়া দিয়ে বলে, এক্ষুনি দেওয়া লাগবে, আম্মু বলছে। ইয়ানার কথায় আলিশা ঝাড়ি দিয়ে বলে, তুই চুপ কর তো, সবসময় খালি বেশি কথা বলে। আম্মু এখন হাঁকতে বলে তুই হাঁকবি নাকি? আলিশার কথা শুনে ইমনাথ গম্ভীর গলায় বলে ওঠে। আলি। আর এদিকে আমার বিষম খাওয়ার মতো অবস্থা। দুইজন যদি আর বাজে কথা বলিস বা ঝগড়া করিস, কাল ঢাকায় নিয়ে যাব না একটাকেও, মনে রাখিস। ইমনাথ কথাটা বলে চলে যায়। আর এক মুহূর্তও দাঁড়ালো না। ইমনাথ আর আমার সম্পর্ক সহজ না, তাই আলিশা আর ইয়ানার কথাগুলো দুজনের উপর এফেক্ট করেছে। ইমনাথ চলে যেতেই আমি লজ্জায় চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরি। ইয়ানা আমার এক হাত শক্ত করে ধরে রেখেছিল, তা না হলে এখান থেকে দৌড়ে পালাতাম। ইয়ানা ঝগড়া করছে তো করছে, আমার হাতটাও ধরে রেখেছে। ইমনাথ চলে গেলে ইয়ানা আমার হাত ছেড়ে দিয়ে খুশিতে আত্মহারা হয়ে আলিশার সামনে গিয়ে দাঁড়ায়, মুখ দুই হাত দিয়ে চেপে ধরে। কয়েক সেকেন্ড পর আলিশা আর ইয়ানা দুজনে চিৎকার দিয়ে বলে ওঠে, ফাইনালি আমরা যাচ্ছি ঢাকায়। ঢাকা নামটা শোনার সাথে সাথে আমার পুরো শরীরটা যেন শিলের মতো ভার হয়ে ওঠে। আলিশা আর ইয়ানার দিক থেকে চোখ সরিয়ে কয়েক সেকেন্ড দম আটকে চোখ বন্ধ করে রাখি। স্নায়ুকোষগুলোর অস্থিরতাকে স্বাভাবিক করে চোখ খুলে আলিশা আর ইয়ানার অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেললাম। রুম থেকে বের হয়ে আসতে নিলে আলিশা আমার হাত ধরে টেনে ওর পাশে বসিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? বসো আর দেখো তোমার জামা কেমন হলো। আনিশা একটা শপিং ব্যাগ আমার সামনে এনে খোলে। আলিশার হাতে একটা শাড়ি। শাড়িটা আমার দিকে ধরে বলে, এটা তোমার জন্য, আম্মু পছন্দ করেছে। শাড়ি দেখে আমার বিস্ময়ের শেষ নেই। আমি শাড়ি দিয়ে কি করব সেটাই আমার মাথায় আসছে না। আমি অস্বাভাবিকভাবে আলিশার দিকে তাকিয়ে থাকি, ড্যাব ড্যাব চোখ করে। আমার চাহনি দেখে আলিশা হালকা হেসে বলে, শাড়িটা পরে তুমি আম্মুকে দেখাবা। আম্মু অনেক শৌখিন মানুষ, মাঝে মাঝে পাগলামি করে। আমাদের জন্য তার কিছু পছন্দ হলে তা নিয়ে আসে। আম্মুর পছন্দ করা জিনিস আমাদের পছন্দ না হলেও আমাদের পরে তা আম্মুকে দেখানো লাগে। আম্মু এমন করে কয়েকবার শাড়ি কিনেছে আমার আর ইয়ানার জন্য। এনে হাতে ধরে দিয়ে বলে, পরে দেখা কেমন লাগছে দেখি। এবার আমাদের সাথে সাথে তোমার কপালে জুটেছে আম্মু, তোমার পরা লাগবে, না হলে আমাদের কপাল পুড়বে। তিনজনকে পরা লাগবে, তা না হলে আম্মু কি করবে তুমি ভাবতে পারবে না। ইয়ানা আমার পাশে ধাম করে বসে আমার ঘাড়ে তার থুতনিটা রেখে দুই হাত দিয়ে আবদ্ধ করে নেয়। তারপর বলে, শুধু শাড়ি নয়, তার সাথে মিলিয়ে জুয়েলারিও কিনে আনেছে আম্মু। শাড়ির সাথে যা যা লাগে সব।
তোমার সব এই শপিং ব্যাগে আছে। আলিশা কথাটা বলে আমার হাতে আরেকটা শপিং ব্যাগ ধরিয়ে দেয়, তারপর বলে, 3টা শাড়ি এক ধরনের, খুঁজে খুঁজে এক রঙের শাড়ি আম্মু বের করে নিয়েছে। আলিশার কথায় আমি শুধু হাসলাম। আসলে কি বলবো সেটাই বুঝতে পারছি না আমি। দরজায় ধাম করে আঘাত হলে বিছানার উপর রাখা শাড়ি চুড়িগুলোর দিক থেকে নজর সরিয়ে দরজার দিকে তাকালে দেখি ইয়ানা বাম হাতের কনুইতে ফু দিচ্ছে। মনে হচ্ছে আঘাত পেয়েছে। আমি কিছুটা বিচলিত হয়ে ইয়ানার কাছে প্রশ্ন করি সে ঠিক আছে কিনা। আমার প্রশ্ন শুনে ইয়ানা একগাল হেসে বলে, আমি একদম গুড আছি। এগুলো আমার নিত্যদিনের রুটিন, হোঁচট বাড়ি খাওয়া। ইয়ানার কথা শুনে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে অনুরোধের গলায় বলি, তবু একটু সাবধানে চলবেন না, বেকায়দায় পড়ে যদি কোনো অঘটন ঘটতো। কিছু তো হয়নি তাই না বাবা? কুনুই ঘষা বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আদুরে গলায় বলে ইয়ানা, আচ্ছা শোনো, তোমার কাছে যে কারণে এসেছি। বলো। কিচ্ছু বলবো না, তোমাকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলো। আমি কিছু বলার অপেক্ষা না করে ইয়ানা আমার হাত ধরে হাঁটা দিতে গেলে আমি পিছন থেকে ইয়ানার এক হাত টেনে ওকে দাঁড় করিয়ে দেই। আমার দাঁড় করানোতে সে আমার দিকে কয়েক সেকেন্ড মিটমিট করে তাকিয়ে থেকে প্রশ্ন করে, কিছু বলবে? ওর প্রশ্নে কিছুটা দ্বিধা বোধ করি আমি আসলেই ইয়ানাকে কিছু বলতে চাই। বলাটা ঠিক হবে কিনা সেটা ভাবছি। বলার পরই বা সে কীভাবে নিবে ব্যাপারটা, সেটাও আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। গলা খাকড়ি দিয়ে গলা পরিষ্কার করে কিছু বলতে উদ্বেগ হলে ইয়ানা তখন চটপটে গলায় বলে বসে, তোমার দুটানা যখন ক্লিয়ার হবে তখন বলিও, যখন তখন যে কোনো মুহূর্তে এই ইয়ানাকে তুমি পাবে। এবার চলো, কি বিষয় বলো? সব দ্বিধা বাদ দিয়ে গলায় জোর এনে ইয়ানাকে আরেক দফা তার পথ আগলে ওকে থামিয়ে দেয়। ইয়ানা আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বিচক্ষণ শীতল চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি আরও একবার গলা খাকড়ি দিয়ে গলা ঠিক করে বলি, আই নিড আ সলিউশন। আগে প্রমিস করো আমি তোমাকে যা বলবো তুমি ব্যতীত অন্য কোনো ব্যক্তি জানতে পারবে না। তুমি শতভাগ নিশ্চিত থাকো, মানুষ কেন কাকপক্ষীও জানবে না। ইয়ানা কথাটা খুব কনফিডেন্সের সাথে বলে ওঠে। আমি কিছুটা আস্থা ফিরে পাই। ইয়ানার কাছে ইমুর বিষয়টা বলি, কিছুই ঘুরিয়ে পেঁচিয়ে। ইয়ানাকে বললাম, ধরো তোমাকে একটা ছেলে ভালোবাসে, তুমিও ভালোবাসো। কোনো এক ক্ষেত্র বিশেষে তুমি তাকে ভালোবাসো, সেটা প্রকাশ করতে চাও না তার কাছে। আর ছেলেটাও নাছোড়বান্দা, সে তোমাকে তার নিজের করে ছাড়বে। আর তুমিও সে তার লাইফ থেকে চলে যাক, আর তুমি চাও সে তোমার লাইফ থেকে চলে যাক। তার জন্য একটা মিথ্যার আশ্রয় নিলে, বললে তোমার অন্য কোথাও বিয়ে ঠিক করেছে তোমার পরিবার, তাদের পছন্দে তুমি বিয়ে করবা। কিন্তু সে ছেলে তোমার কাছ থেকে তোমার পরিবারের পছন্দ করা ছেলের ছবি চায়, তবে তুমি কি করবা? ইয়ানার ফটাফট জবাব। ওর জবাবে আমি নির্বিকার হয়ে চেয়ে রই। কিছুক্ষণ পর আমি বেচানি হবে বলি, তোমার তেমন যদি কোনো অপশন না থাকে তখন? থাকবে না কেন, আমার কাছে একটা প্রবলেমের হাজারটা সলিউশন। কিছুটা ভাব নিয়ে বলে ইয়ানা, কিন্তু আমি উত্তেজিত হয়ে বলি, আমার তো কোনো অপশন নেই, আমি কি করব? ও এই ব্যাপার, তাহলে চিন্তা করো না, তুমি আমায় বলছো তো, দেখো তোমায় আমি ফটাফট সলিউশন দিয়ে দিব। এখন আপাতত চলো, না হলে সবাই মিলে আমায় বকা দিবে। আমায় আর কিছু বলতে না দিয়ে আমার হাত টেনে ধরে দৌড় মারে। ওর দৌড় মারাতে আমার পড়ে অবস্থা। মেয়েটা মাঝে মাঝে এত চঞ্চল হয়ে ওঠে, আবার মাঝে মাঝে খুব গম্ভীর হয়ে ওঠে। মনে হয় ইয়ানার কয়েকটা রূপ। ইয়ানা তাড়াহুড়ো করে ড্রয়িং রুমে নিয়ে আসে আমায়। সেখানে সবাই উপস্থিত, আঙ্কেল আন্টি
আর একজন বৃদ্ধ বয়সের মহিলা। ওনাকে দেখিনি বাসায় আসার পর থেকে। ইয়ানা শব্দ করে আসার ফলে সবার দৃষ্টি সিঁড়ির দিকে। সবার তাকানো দেখে আমার কিছুটা ইতস্তত বোধ করছি। ইয়ানার উদ্দেশ্যে আন্টি কড়া গলায় বলে ওঠে, ইয়ানা, কতবার বলেছিলাম সিঁড়ি দিয়ে দৌড়ে না নামতে। তুই নিজে দৌড়ে নামতেছিস ভালো কথা, সাথে তুই তাশাকে কেন তোর মতো করে নামাচ্ছিস? শান্তশিষ্টভাবে কোনো কাজ কি তোকে দিয়ে হয় না? আন্টির কথা শুনে ইয়ানা ড্যাম কেয়ার ভাব নিয়ে বলে, তুমি তো বললে তাড়াতাড়ি আসছে। তাড়াতাড়ি আসতে বলছি বলে তার মানে এটা না উড়ে আসতে বলছি। জলদি কাজ শয়তানের। তোকে ধরে আনতে বললে তুই তো বেঁধে আনিস। এই বাজে অভ্যাস যত দ্রুত বদলাতে পারবি তোর নিজের জন্য আর বাকিদের জন্য মঙ্গলকর হবে। ইয়ানার আচরণে কিছু মনে করিস না তাশা। আন্টির কথায় আলতো হেসে বলি, আমি কিছু মনে করিনি, ও তো বাচ্চা মানুষ। ইয়ানা সন্ধ্যাবেলাতেও তাশাকে এভাবে নিয়ে আসছিল। আর একটু হলে ইয়ানার নাক মুখ তো সে নিজে ফাটাতো, সাথে তাশারও। আলিশা নালিশ দেওয়া গলায় আন্টিকে বলে, আর এদিকে ইয়ানা কটমট করে আলিশার দিকে তাকিয়ে থাকে, যেন চোখ দিয়ে সে আলিশাকে ভস্ম করে দেবে। আলিশা ইয়ানার চাহনির তোয়াক্কা না করে উল্টো মুখ ভেঙচি মেরে প্রশান্তির হাসি হাসে, যেন ইয়ানাকে বকা খাওয়াতে পেরে আলিশা প্রচুর আনন্দ পাচ্ছে। ইমনাত আলিশার আর ইয়ানার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখন যদি এখানে ঝগড়া শুরু করো কেউ, তাহলে আমি মেহেদি লাগিয়ে দিব না, এমনকি পরে 1000 বার বললেও না। ইমনাতের কথায় আমি ওর দিকে তাকালাম। ইমনাতের হাতে মেহেদি ধরা, আর এদিকে ইমনাতের কথা শুনে ইয়ানা তাড়াহুড়ো করে ওর ভাইয়ের পাশে বসে আকুতি গলায় বলে, এই না না, বড়পুকে না দিলে নয়, আমাকে দেওয়া লাগবে। আমি তখনও ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আঙ্কেল তখন বলে, কিরে বুড়ি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। আঙ্কেলের কথায় আমি আলতো হেসে একটা সিঙ্গেল সোফায় বসি। একটা সোফাতে ইমনাত, আলিশা আর ইয়ানা। ইমনাত মাঝখানে আর ওরা দুই বোন দুই পাশে। আর আরেকটা সোফায় আঙ্কেল, আন্টি আর বৃদ্ধ মহিলাটি। বয়সের ভারে কিছুটা নুইয়ে পড়েছেন তিনি। উনি আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছেন। ওনার তাকানো দেখে আমার ভেতরে একটা বিব্রত বোধ কাজ করছে। মায়াটা কেডা শামসু? আম্মা, তোমারে কইছিলাম না আশরাফের মায়ের কথা? এইটা আশরাফের মাইয়া। আঙ্কেলের কথা শুনে বুঝলাম উনি আঙ্কেলের মা। ও আচ্ছা, তুমি তাইলে আশরাফের মাইয়া। চাই এদিকে আহত দেহি, ভালো করে একখানা দেহি তোমারে। ওনার কথায় আমি সোফা ছেড়ে স্থির পায়ে হেঁটে ওনার পাশে গেলাম। উনি তখন আমার এক হাত ধরে আন্টির উদ্দেশ্যে বলে, বড় বউ, তুমি আরেকখানা ওই দিকে যাও। জি আম্মা। আন্টি আর একটু নড়ে বসে। আঙ্কেল সোফা ছেড়ে উঠে সিঙ্গেল সোফাতে গিয়ে বসে। ওনার পাশে বসার পর আমার ভেতরের বিব্রত বোধটা যেন আরও বেড়ে গেল। আমি মাথা নিচু করে হাতের আঙুল মোচড়াতে থাকি। উনি তখন আমার থুতনিতে হাত দিয়ে ওনার দিকে ঘুরিয়ে বলে, খাওয়ান টাউন খাও না নাকি? এমন লেদার শুটকি লান হয়ে আসো কেন তুমি? ও বড় বউ, মায়াডারে কি তুমি না খাওয়াইয়া রাখো নাকি? নাকি ওই বজ্জাত সেরিটার লান ডায়েট নাকি ফাইট কি আকান করে, ওইটা তুমিও করম? এই বলে উনি ইয়ানাকে উদ্দেশ্যে বলে। ইয়ানা মাঝখান থেকে ফোড়ন কেটে বলে, আমি বচ্চা তৈরি, তুমি শাক চুন্নি। দাদু ইয়ানার কথার পাত্তা না দিয়ে আমায় বলে, হুনো মাইয়া, এই বয়সে বেশি বেশি করে খাইবা। তোমাকে লাহান থাকতে আমি তো 2-3 বাসন ভাত খাইতাম। বেশি বেশি করে খাইবা, বুঝছো? ওনার কথায় আমি শুধু মাথা নাড়ালাম। এই কয়েক মুহূর্তের মাঝে আলিশার মেহেদি দেওয়া শেষ।
একজন প্রফেশনালের মতো খুব অল্প সময়ে ইমনাত আলিশার হাত ভর্তি মেহেদি পরিয়ে দিয়েছে। আমার যেন বিস্ময় কাটছেই না। দিল তো দিল, একদম গর্জিয়াস করে দিয়েছে। ইমনাত এখন ইয়ানাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আমি ইমনাতের হাতের দিকে তাকিয়ে আছি। এত দ্রুতভাবে ইমনাতের হাত চলছে, মনে হচ্ছে সে প্রফেশনালি মেহেদি লাগাতে জানে। ওর হাত থামছেই না, আর এদিকে আমার বিস্ময় যেন কাটছে না। চোখের পলকে ইয়ানার হাত ভরাট হয়ে যায়। ইয়ানা আবার বায়না ধরে তার অন্য হাতেও মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য। ইমনাত তখন বলে, অন্য হাতে নিজে নিজে দিস, তেরামি করলে সুন্দর করে হাতে ডিজাইন করে দিছি, সব মুখে নকশা উঠে যাবে। ইমনাতের কথায় ইয়ানা মুখ গোমরা করে উঠে চলে যায়। ডার্লিং, তুমি একটু দিবানি? দাদুর উদ্দেশ্যে বলে ইমনাত। ইমনাতের কথায় দাদু হাস্যোজ্জ্বল মুখে বলে, না রে ভাই, সে হাল কি আর আছে আমার? এক পা কবরে চলে গেছে। আমার নাতিনরাই দেখো। কি যে বলো না তুমি, তোমার পাশে তোমার নাতিনগুলো দাঁড়ালে তাদের থেকে বেশি তোমাকে জোয়ান লাগবে। আম্মু, তুমি এদিকে আসো তো, দাদুকে একটু মেহেদি পরিয়ে দেই। আন্টি উঠে গেলে ইমনাত দাদুর পাশে বসে। তারপর দাদুর বাম হাতটা ধরে তালুতে মেহেদি দেওয়া শুরু করে। ইমনাত মেহেদি দিতে দিতে বলে, সবার কাছে বুড়ি হয়ে গেলেও তুমি আমার কাছে 18 বছরের কিশোরী ডার্লিং। ইমনাতের কথায় দাদু হেসে ওঠে, প্রাণোজ্জ্বল সে হাসি। তোর দাদুকে দেওয়া শেষ হলে তাসার হাতেও মেহেদি পরিয়ে দিস। আন্টির কথায় আমি বিচলিত হয়ে বলি, না না আন্টি, আমায় দেওয়া লাগবে না। আমার কথায় আন্টি কপট রাগী গলায় ধমক দিয়ে বলে, চুপ কর মেয়ে, সব কিছুতে না না শুধু। ভাইয়া কিন্তু প্রফেশনালদের থেকেও ভালো মেহেদি পরাতে জানে। ছোটবেলা থেকে ভাইয়া আমাদের মেহেদি পরিয়ে দিয়েছে, কখনো নিরাশ হয়নি মেহেদি দিয়ে। একদম পারফেক্টলি মেহেদি দিতে জানতো। এটা ভাইয়ার হবি বলতে পারো। ভাইয়ার আরও অনেক হবি আছে, গিটার বাজানো, গান গাওয়া, সুইমিং, এইগুলাও ভাইয়ার হবি। আলিশা খুশি মনে কথাগুলো বলে। গিটার আর গান গাওয়ার কথা শুনে আমি ইমনাতের দিকে তাকাই। আমার বুকে আবারও সে সন্দেহ উদয় হয়। ইমুর সাথে ইমনাতকে মিলাতে থাকি, সব কিছু আমার চোখের সামনে, তবুও যেন আমি কিছু একটা মিস দিয়ে যাচ্ছি। আমি এক দৃষ্টিতে ইমনাতের দিকে তাকিয়ে থাকি। ইমনাত হয়তো বুঝতে পেরেছে আমি ওর দিকে তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকায়। সে আমার দিকে তাকালে ইমনাতের দিক থেকে চোখের দৃষ্টি সরিয়ে ফেলি। এলোমেলো দৃষ্টিতে আমি এদিক ওদিক তাকাতে থাকি। বড় বউ, আমারে ধরে একটু ঘরে দিয়ে আসো, ঘুম আহে, ঘুমামু। জি চলুন আম্মা। আন্টি দাদুকে নিয়ে চলে যাওয়ার পর আঙ্কেলের ফোনে কল আসে। কল রিসিভ করে ড্রয়িং রুম থেকে চলে যায়, আর আলিশা ইয়ানা কোথায় তা দেখতে চলে যায়। এখন পুরো ড্রয়িং রুমে আমি আর ইমনাত। ইমনাত আমার থেকে এক হাত দূরে অবস্থান করছে। এদিকে আমার অস্থিরতা বেড়ে গিয়েছে। আমার উঠে চলে যাওয়া উচিত নাকি বসে থাকা উচিত, এইটুকু সিদ্ধান্ত নিতে আমি পারছি না। দৃষ্টি নত করে আমি মেঝের দিকে তাকিয়ে থাকি। কোন হাতে মেহেদি দিবেন? ইমনাতের কথায় আমি অস্থির গলায় বলি, আপনার কষ্ট করা লাগবে না, আমার ভালো লাগে না মেহেদি, আমি দিব না। আপনার ইচ্ছে না থাকলেও দিতে হবে। মা আমাকে বলে গিয়েছে আপনার হাত মেহেদিতে ভরিয়ে দিতে। আমি যদি সেটা না করি মা আমাকে ধমক দিবে, সাথে কষ্ট পাবে। আপনি তার কথা শুনেননি, তার জন্য। ইমনাতের দিকে ডান হাত এগিয়ে দেই। ইমনাত তার উরুর উপর একটা কুশন রেখে তার উপরে আমার হাত রাখে। বাম হাত দিয়ে সে আমার হাত ধরে রাখে। ওর হাত ধরাতে আমার শরীরে অস্থিরতা শুরু হয়, হাত কাঁপতে থাকে। ইমনাত মেহেদি লাগাতে গিয়েও ওর হাত থামিয়ে দিয়ে স্থির চোখে আমার দিকে তাকিয়ে থাকে। তারপর শান্ত গলায় বলে, আপনি সবসময় এমন অস্থিরতায় ভোগেন কেন? কোনো সমস্যা থাকলে বলতে পারেন।
ইমনাতের কথায় আমি অস্পষ্ট গলায় বলি, কোনো সমস্যা না। আপনার হাত কাঁপছে, এভাবে হাত কাঁপলে মেহেদি সুন্দর হবে না। বি নর্মাল, ওকে? ইমনাতের কথায় আমি চুপ করে থাকি। আমার দিকে এক পলক তাকিয়ে ইমনাত মেহেদি দেওয়াতে মনোযোগ দেয়। আমি আর চোখে ইমনাতের দিকে তাকিয়ে থাকি আর মনে মনে ভাবছি, একটা মানুষের সাথে এত কোইন্সিডেন্স কিভাবে হতে পারে। এই বিষয়টা আমার ক্লিয়ার করা লাগবে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আমি ইমনাতকে কিছু বলতে যাব, তার আগেই ইমনাত বলে, সরি। ও সরি বলার আগা মাথা আমি বুঝলাম না। আমি প্রশ্ন করি, কেন? সকালে আপনার সাথে রুড বিহেভ করার জন্য। আমার অমন রুড বিহেভ করা উচিত হয়নি। ইটস ওকে, আমারও উচিত হয়নি ওভাবে বসে থাকাটা। দুজনের মাঝে পিন নীরবতা নেমে আসে। সেই নীরবতা ভেঙে আমি ইমনাতকে প্রশ্ন করি, আমার কেন যেন মনে হয় আপনি আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছেন। ইমনাত আমার দিকে না তাকিয়ে বলে, এমন মনে হওয়ার কারণ? কোনো কারণ নেই, কিন্তু মনে হয় আপনি আমার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করেন আপনি তেমন না। হয়তোবা, আবার না। আমার এমন হেয়ালি পছন্দ না। আমি রাগ রাগ গলা শুনে আমার দিকে মুখ তুলে চেয়ে নিঃশব্দে হাসলো। তারপর বলে, যদি আমি বলি আপনি যেমনভাবে নিজেকে উপস্থাপন করেন তেমনটা আপনি নন, তাহলে? আপনি নিজেকে আড়াল করতে পছন্দ করেন, ঠিক তেমন আমিও নিজেকে আড়াল করতে ভালোবাসি। আপনি অনেক হেয়ালি করেন। আপনি অনেক কষ্ট লুকাতে জানেন। ইমরাতের কথায় আমি থম মেরে কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলি, তেমন কিছুই না। তাহলে আমার উত্তরটাও আপনার মতো, আমিও কোনো হেয়ালি করি না। আপনার সাথে কথা বলা মুশকিল। তা বটে। ইমনাত আলতো হেসে আমার বাম হাত নেয় মেহেদি লাগানোর জন্য। আমি হাত টেনে নিয়ে অভিমানী গলায় বলি, থাক, লাগবে না। আমার কথা ইমনাত হাসি প্রশস্ত করে আমার বাম হাত নিজ অধিকারে টেনে কুশনের উপর রেখে বলে, আপনি অভিমানও করতে জানেন? আমি তো ভাবতাম আপনি শুধু কষ্ট পেতে জানেন, কথা আড়াল করতে জানেন আর রেগে থাকতে জানেন। এখন দেখছি অভিমানও করতে জানেন। আমি ইমনাতের উপর কেন অভিমান করছি সেটা ভেবে আমি চমকে উঠি। আমি নিজেকে স্থির করে কথা ঘুরিয়ে বলি, এখানে অভিমানের কথা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি আমার হাত ব্যথা করছে, তাই। আপনারও করছে হয়তো, অনেকক্ষণ ধরে মেহেদি দিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি এক বসাতে 20 জনের উপর মানুষকে মেহেদি পরিয়ে দিতে পারবো। আমি আর কিছু বললাম না। ইমনাত আরেক দফা হেসে রসিকতা করে বলে, মেহেদি লাগিয়ে দিচ্ছে আমি আর হাত ব্যথা করছে আপনার? আশ্চর্যজনক একটা ব্যাপার, তাই না? আমি কিছু না বলে চুপ হয়ে থাকি। কিছু বলতে ইচ্ছে করছে না। কয়েক সেকেন্ড কেটে যাওয়ার পর ইমনাত গোয়েন্দা গলায় বলে, তাশা, আপনার হাতে এত লম্বা কাটা দাগ, এটা কিসের? ইমনাতের কথায় আমি বাম হাতে একবার পরখ করলাম। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কেটে গিয়েছিল। কখন? 2-1 বছর আগে। ও, দেখে মনে হচ্ছে না কেটে গিয়েছে, মনে হচ্ছে স্বইচ্ছায় কাটা হয়েছিল। সুইসাইড অ্যাটেম্প। ইমরাতের কথা শুনে আমার বুক ধক করে ওঠে। এই কাটা দাগ আসলে নিজ ইচ্ছায় কাটা। যন্ত্রণা সহ্য করতে না পেরে হাত কেটেছিলাম, যদি একটু যন্ত্রণা কমে, কিন্তু না, এই হাত কাটার যন্ত্রণা থেকে সে যন্ত্রণা যেন দ্বিগুণ। পরে আবার ক্ষতস্থানে নিজে ব্যান্ডেজ করেছিলাম। হাতের দিক থেকে চোখ সরিয়ে ইমনাতের থেকে হাত সরিয়ে নিয়ে আমি উঠে দাঁড়াই। চলে যেতে নিলে ইমনাত আমায় ডাক দেয়, তাশা, কাল সকালে রেডি থাকবেন, একটা জায়গায় যাব।
আমি কোথাও যেতে পারবো না। আমি আপনাকে নিয়ে যাব, ওয়াদা করেছি। আমি যেতে পারবো না। আপনার প্রশ্নের উত্তর পেতেও না, যার জন্য আপনি সবসময় উৎসুক হয়ে থাকেন। আমি পথ চলা থামিয়ে ইমনাতের মুখপানে তাকিয়ে থাকি। ইমনাত শান্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার দৃষ্টি স্থির নেই। আমি অস্থিরতা নিয়ে ওর দিকে তাকিয়ে থাকি। ইমনাত আর কিছু না বলে চলে যায়। আমি নির্বাকভাবে ওর যাওয়ার পানে তাকিয়ে থাকি। চিন্তামগ্ন হয়ে রুমে প্রবেশ করতেই দরজায় আমি দাঁড়িয়ে পড়ি। ইয়ানা আমার রুমে মন খারাপ করে বসে আছে। মনে হচ্ছে অনেক অভিমান জমিয়েছে মনে। ওকে এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে আমার নিজের কেমন যেন লাগছে। ওর জন্য খারাপ লাগা কাজ করছে। চিন্তা এসে ভর করেছে মনে। এমন হাসি খুশি মেয়েটা হঠাৎ এমন মনমরা হয়ে রয়েছে কেন? আমি কৌতূহল নিয়ে ওর পাশে গিয়ে ওর কাঁধে আলতো করে হাত রাখলাম। চিন্তিত গলায় প্রশ্ন করলাম, ইয়ানা, কি হয়েছে তোমার? আমার প্রশ্নে ইয়ানা মুখ গোমরা করে আমার দিকে তাকায়। তারপর অভিমান জড়ানো গলায় বলে, এই বাসার কারোর আপন না আমি। কেউ আমায় ভালোবাসে না। সবাই সব সময় খালি বকা দেয় আমাকে। মনে হয় আমি এই বাড়ির কেউ না। ভাইয়াও বকা দেয়। আপুকে ভালোবাসে বেশি, তাকে সব সময় বেশি আদর করে, আর আমাকে শুধু ধমক আর ধমক। কথাগুলো বলে ইয়ানা আবার আগের ন্যায় বসে পড়ে। চোখে মুখে রাগ অভিমান স্পষ্ট। বুঝলাম ইমনাত মেহেদি লাগিয়ে দেয়নি বলে এত অভিমান জমেছে ইয়ানার মনে। ইয়ানার বাচ্চামো দেখে আমি নিঃশব্দে হাসলাম। ইয়ানার সামনে এসে বসে ওকে পর্যবেক্ষণ করতে লাগলাম। হাঁটু 2 হাত দিয়ে চেপে ধরে দুলছে সে। রাগে অভিমানে নাক লাল হয়ে রয়েছে। রাগী মাখা মুখ দেখে আমার খুব হাসি পেল। আদুরে একটা ভাব ফুটে উঠেছে ওর চোখে মুখে। ওর হাতের দিকে তাকিয়ে আমি আলতো হেসে বললাম, দেখি তো মেহেদির রং কেমন এসেছে তোমার। মুখ গোমরা করে ইয়ানা আমার মুখের সামনে হাত তাক করে। এত নিখুঁতভাবে ডিজাইন করেছে যে দেখবে সে মুগ্ধ হবে। বাহ, খুব সুন্দর হয়েছে, আর খুব ভালো রং এসেছে। আমার কথা ইয়ানা মুখ ফুলিয়ে হাত তার সামনে ধরে উল্টে পাল্টে দেখে ফুলা মুখে ছোট্ট করে হুঁ বলে জবাব দেয়। আমি আমার হাত ওর সামনে ধরে প্রশ্ন করি, দেখো তো আমারগুলো কেমন হলো। আমার হাতের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে হাঁটু মুড়ে বসে বিস্ময় চোখে বলে, ও মাই গড, জাস্ট অসাম। ওর কথায় হাত আমার সামনে এনে সেদিকে তাকিয়ে ইয়ানাকে প্রশ্ন করি, তোমার ভাই খুব ভালো ডিজাইন করতে জানে। খুব সুন্দর মেহেদি ডিজাইন করতে জানে। মনে হবে প্রফেশনাল মেহেদি আর্টিস্ট। আমার হাতে মেহেদি দেখে আমার বান্ধবীরা প্রশ্ন করত কোন পার্লার থেকে মেহেদি দিয়েছি। যখন শুনে আমার ভাইয়ের শিল্প, তখন ওদের চোখ ছানা বড়া হয়ে যায়। বিশ্বাসই করতে চায় না। আমার বান্ধবীরা ভাইয়ার কাছে এসে মেহেদি দেওয়ার আবদার করত, কিন্তু ভাইয়া না করে দিয়েছে। ভাইয়া বলছে মেহেদি দেওয়া সেটা সে নিজের জন্য শিখছে। যখন জানলো ছেলেদের মেহেদি দেওয়া ভালো না, তখন থেকে আমাদের হাতে মেহেদি পরিয়ে দেয়। আমার বান্ধবীর কথা ভাইয়াকে বললে ভাইয়া বলে এটা আমার বোন, আমার মা অবধি সীমাবদ্ধ থাকবে, আর পরবর্তীতে আমার বউ। ইনফ্যাক্ট ভাইয়াকে আমাদের কাজিনরা বললেও ভাইয়া তাদের ইগনোর করত। ভাইয়া যখন দেশে ছিল না তখন অনেক মিস করছি তাকে। তার মেহেদি পরিয়ে দেওয়া মাঝে মাঝে আমাদের ইচ্ছে করতো না, কিন্তু ভাইয়া তার মাথায় কোনো নতুন ডিজাইন আসলে সেটা আমাদের উপর ট্রাই করে। ইয়ানা ইমনাতের গুণগানে একদম ডুবে গিয়েছে। আগে একটু ইমনাতের উপর রাগ করে বসেছিল। ইয়ানার বাচ্চামো দেখে আমি হাসলাম। ইয়ানা একটু নড়ে বসে আবার বলতে থাকে, তুমি ফার্স্ট টাইম যাকে আম্মু একবার বলাতে মেহেদি পরিয়ে দিয়েছে, বাকিদের জন্য হাজার বললেও ভাইয়ার না কখনো হাতে রূপান্তরিত হবে না। ইউ নো, আই থিঙ্ক ইউ আর সামথিং স্পেশাল ফর মাই ব্রো। ইয়ানার কথা শুনে আমার মাথা যেন বাজ পড়ল।
আমি বিস্ফোরিত চোখে কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিই। এই মেয়ে কি বলে তার কোনো ঠিক নেই। ইয়ানা নিজের মাথায় গাঁটটা মেরে আফসোস করে বলে, উফ, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি আমার কাছে একটা সলিউশন চেয়েছিলে। আই হ্যাভ এ মাস্টারপিস সলিউশন। বলো। তোমার হবু বরকে তাসি জানে না তুমি যে কারোরই ছবি তাকে দিয়ে দিতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে তোমার কাছে যে কারোর ছবি নেই। তুমি বরং তাকে ভাইয়ার ছবি দিয়ে দাও। ইমনাতের কথা শুনে আমি ভয়ে আটকে উঠি। বিচলিত কণ্ঠে বলি, কি বলো ইয়ানা? ওনার ছবি কি করে দেই আমি? যদি তোমার ভাইয়া জানতে পারে কি ভাববেন উনি? ভাইয়াকে কে বলতে যাবে, তুমি নাকি আমি? আমাদের দুইজনের মাঝ থেকে কেউ না বলতে গেলে ভাইয়া জানবে কি করে? শোনো, এত ভেবো না। ভাইয়ার অনেক গুড লুকিং পিক আমার কাছে আছে। ভাইয়াকে দেখে মানতে বাধ্য সে তোমার হবু বর। সন্দেহ করবে না তোমাকে। কিন্তু তুমি কি চাও, তার থেকে ছুটকারা পেতে? তাহলে আমি যেটা বলি সেটা শোনো, ওকে? আমি আর কিচ্ছু বললাম না। আর কোনো অপশন নেই আমার কাছে। ইয়ানা ইমনাদের কয়েকটা ছবি আমায় সেন্ড করে, আর আমি তা ইমুকে সেন্ড করি দম আটকে। তারপর তাড়াতাড়ি করে ডাটা অফ করে দিই। ওর কিছু শোনার মতো সাহস আমার মধ্যে অবশিষ্ট নেই আর। ইমনাতের ছবিগুলো দেখে হয়তো ইমু কষ্ট পাবে। ওর মনে হয়তো ক্ষীণ আলো ছিল আমি ওকে মিথ্যে বলছি, কিন্তু ইমনাতের ছবি দেখে তার সব আশা আলো নিভে যাবে। ছবি সেন্ড করে চিন্তামগ্ন হয়ে বসে থাকলে ইয়ানার ঝাঁকিতে আমি চিন্তা জগৎ থেকে বেরিয়ে আসি। যদিও বা পার্সোনাল, তবুও কিউরিসিটি থেকে প্রশ্নটা না করে থাকতে পারছি না। কি বলো? যাকে ভালোবাসো তাকে এভাবে অ্যাভয়েড কিসের জন্য? কিসের প্রতিবন্ধকতা? সব প্রশ্নের উত্তর হয় না ইয়ানা। প্রশ্ন যেমন হাজার, আর সেই হাজার প্রশ্নের উত্তরও আছে। বলতে না চাইলে সেটা অন্য ব্যাপার। কিছু ব্যাপার ব্যক্তিগত, বলা যায় না, আবার সহ্যও করা যায় না। কথাটা বলে আলতো হাসলাম। ইয়ানা আমার কথায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝেছি, চলো ডিনার করবে, রাত অনেক হয়েছে। তুমি যাও, আমার খিদে নেই। এটা বললে তো হবে না, দাদু কি বলছে শোনো নাই? বেশি বেশি কইরা খাইতে কইছে তোমারে মাইয়া। চলো এখন জলদি কইরা। কথাগুলো বলে ইয়ানা আমায় ঠেলতে ঠেলতে রুম থেকে বের করে নিয়ে আসে। ডাইনিং টেবিলে এসে দেখি আলিশা আর ইমনাত, বাকিরা কেউ নেই। ইমনাত প্লেটে খাবার নিচ্ছে, আলিশা তার মেহেদি রাঙানো হাত খুব সাবধানে রেখে খাবার মুখে দিচ্ছে, আর এদিকে আমার দু হাত মেহেদিতে ভরপুর। আমি ডাইনিং টেবিল পেরিয়ে বেসিনের সামনে গেলে আলিশা হাঁক ছেড়ে বলে, আরে কি করছো? হাত ধুচ্ছি। হাত ধুয়ে ফেললে মেহেদির রং ভালো আসবে না। তুমি এসে বসো, আমাদের মধ্যে কেউ একজন খাইয়ে দিবে তোমাকে। আলিশার কথায় আমি জড়তা নিয়ে বলি, আম্মু ছাড়া আর কারো হাতে খাওয়ার অভ্যেস নেই। কারোর হাত থেকে খেতে হবে না, চামচের সাহায্যে খাইয়ে দিব। এসো বসো তো। আমি আর কিছু না বলে চেয়ারে বসে পড়ি। আলিশা আবার বলে, ভাইয়া তুই তো খাচ্ছিস না, তুই বরং তাশাকে হেল্প কর। ইয়ানা সে তো নিজে ঠিক করে খেতে জানে না, সেজন্য অন্য কাউকে হেল্প করবে এটা ভাবা দুষ্কর, এবং আমি এক হাতের সাহায্যে খাইয়ে দিতে পারবো না। সো তুই একটু হেল্প কর প্লিজ। আলিশার কথা শুনে আমার পুরো শরীর আড়ষ্টতায় ভরে ওঠে। আমি ইমনাতকে এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু কোনো না কোনোভাবে ইমনাত আর আমি মুখোমুখি হচ্ছি। ইমনাতের দিকে আর চোখে তাকালে ওর চোখাচোখি হয়ে যায়। ও বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর প্লেটে খাবার নিতে নিতে আলিশাকে লক্ষ্য করে বলে, ওকে, হেল্প যেহেতু আমি করব।
কথাটা বলে ইমনাত আমার পাশের চেয়ারে এসে বসে। আমারও কাউকে হাতে খাইয়ে দেওয়ার অভ্যাস নেই। ইনফ্যাক্ট আমি নিজেই হাতে খেতে পারি না, চামচ ছাড়া। কথাগুলো ইমনাত বিনয়ী গলায় বলে আলতো হাসলো। আমি ওর দিকে নিশ্চুপ উদাস চোখে কয়েক মুহূর্তের জন্য চেয়ে থাকি। এই ছেলে আমার সামনে আসলে আমার কি যেন হয়, শরীর মন জুড়ে এক উথাল পাথাল শুরু হয়। মন বলে এই ছেলে আমার খুব কাছের, কিন্তু মস্তিষ্ক ধুমকে বলে এটা কোনোভাবে সম্ভব না। তাকে জুড়ে যা সব কাকতালীয়, অন্য কিছু না। আমি পলকবিহীন চোখে ওকে দেখতে থাকি। সাদা শার্ট তার পরনে, প্রথম দুটো বোতাম খোলা, কাঁধে কালো বড় তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমার চোখ সেখানে আটকে থাকে, চোখের পলক যেন হাঁটছেই না। ইমনাত আমার নজর অনুসরণ করে তার কাঁধের দিকে তাকায়। কাঁধ থেকে নজর সরিয়ে সে আরেকবার আমার দিকে তাকায়, সাথে আমিও ওর দিকে তাকাই। আমার সে চাহনিতে আছে হাজার প্রশ্ন, যার উত্তর কিনা আমার কাছে নেই। আমার দৃষ্টি উপেক্ষা করে ইমনাত প্লেটের দিকে নজর দেয়। মাখানো ভাতের চামচ আমার সামনে ধরে আলতো গলায় বলে, হা করো। আমি দৃষ্টি না সরিয়ে ইমনাতের দিকে তাকিয়ে হা করি। সে নিঃশব্দে খাইয়ে দিচ্ছে। আমি আমার চোখাচোখি হতেই দৃষ্টি সরিয়ে ফেলি। সম্পূর্ণ খাবার শেষ করি আমি ইমনাতের দিকে তাকিয়ে। ইমনাতের দৃষ্টি আমার তাকিয়ে থাকার ফলে এলোমেলো। খাবার শেষ করে ইমনাত আমার দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খাওয়ার সময়ও আমার দৃষ্টি নড়ল না। ইমনাত খাওয়ার শেষ করে বেসিনের সামনে চলে যায় হাত ধোয়ার জন্য। আমি কাঠ হয়ে বসে থাকি। হাত ধুয়ে ইমনাত আমার পাশ কেটে চলে যেতে নিলে আমি মাথা নত করে ঠান্ডা গলায় বলি, তুমিই সে, তাই না? আমার প্রশ্নে ইমনাত থমকে দাঁড়ায়। অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে বলে, কে? আমি উঠে দাঁড়িয়ে ইমনাতের সামনে যাই। ওর চোখে চোখ রেখে আবার বলি, ইমনাত আর ইমু একজনই, তাই না? না বোঝার মতো করে ইমনাত বলে, হোয়াট ডু ইউ মিন? আই মিন তুমি সে যাকে আমি ভালোবাসি, তুমি সে যে আমায় ভালোবাসে, রাইট? আমার কথা ইমনাত এলোমেলো কণ্ঠে বলে, কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে নাকি ভুল করাচ্ছ? নো ওয়ে, তুমি। শব্দটা বলে ইমনাত থমকে যায়। নিজেকে ধাতস্থ করে বলে, আই মিন আপনি যে ভাবছেন আমি সে না। আমায় যতটা বোকা মনে করো ততটাও কিন্তু আমি না ইমনাত। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে দৃঢ়তার গলায় বলে, আই থিঙ্ক আপনার মেন্টালি প্রবলেম দেখা দিয়েছে, তাই এমন আবল তাবল কথা বলছেন। যখন বললাম আমি সে না মানে সে না। গট গট পায়ে আমার সামনে থেকে ইমনাত কয়েক কদম সামনে গিয়ে থমকে পেছনে ঘুরে দাঁড়ায়। আমি উচ্চ বাক্যে বলি, ইমনাত, আমি জেদ সম্পর্কে তোমার ধারণা নেই। তুমি যদি সত্যি না বলো, এখন যা হবে তার জন্য তুমি দায়ী থাকবে। আমি কিন্তু যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারবো, সেটুকু আন্দাজ হয়তো তোমার আছে আমার ব্যাপারে। ইমনাতের মুখ আতঙ্কে লাল হয়ে যায়, কারণ আমার হাতের শিরায় আমি ছুরি ধরে রেখেছি শক্ত করে। এক টান মারলে শিরা কেটে আমার যে কোনো কিছু হতে পারে। ইমনাত আমার পাগলামি দেখে আমার দিকে এগিয়ে আসতে নিলে আমি বেসামাল গলায় বলি, খবরদার সামনে আসবে না, সত্য না বলা অবধি। সত্যি বলো, কে তুমি? কাম ডাউন প্লিজ, লিসেন। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। প্লিজ ছুরি ফেলে দাও, এমন পাগলামি মানে হয় না। হয় আতঙ্কে ওর জান যায় যায় অবস্থা, কিন্তু তবুও সে সত্যি বলতে নারাজ। আমিও দমে থাকার পাত্রী নই। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে শান্ত গলায় বলি, ওকে, তুমি আসল সত্যি বলবে না, তাহলে আমিও নিজেকে রাখবো না। চোখ বন্ধ করে হাতের শিরায় টান মারতে নিলে ইমনাত চিৎকার করে বলে, হ্যাঁ আমি সে,
আমি ইমু, সেই ইমু যে তোমাকে ভালোবেসে। ওর কথা শুনে আমার হাত আলগা হয়ে যায়, হাত থেকে ছুরি নিচে পড়ে যায়। আমি ধপ করে মেঝেতে বসে পড়ি, কান্না জড়ানো গলায় প্রশ্ন করি, কেন? ইমনাত আমার সামনে এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে। ওর মুখে কোনো কথা নেই, ভয়ে মুখ শুকিয়ে গিয়েছে। আর অন্যদিকে আলিশা আর রিয়ানা বুঝতে পারলো না ওদের সামনে কি হয়ে গেল, নীরব দর্শকের মতো চেয়ে রয়েছে। আর আমি কেঁদে যাচ্ছি। আমার সন্দেহ ঠিক ছিল। আমার চিনতে ভুল হয়নি ইমনাতকে। ইমনাত আমার চোখে ধুলো ছিটিয়ে রেখে আমার পাশেই ছিল, কিন্তু ইমনাত এসব কেন করেছে? কেন? কাচের গ্লাস পড়ার শব্দে আমার হুঁশ আসে। আমি আমার বিছানায় বসা, রুমের চারপাশে চোখ বুলিয়ে একটা শুকনো ঢোক গিললাম। এই ঠান্ডার মাঝেও আমি ঘেমে গিয়েছি, হার্টের গতিবেগও বেড়ে গিয়েছে। চোখ বন্ধ করে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ভাবছি, যা ছিল তা শুধুমাত্র আমার কল্পনা, আমার স্বপ্ন। এত নিখুঁত করে আমি স্বপ্ন দেখছিলাম। বিছানার ডান পাশে তাকাতেই দেখি নিচে গ্লাস পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে জানলার পাশে এসে দাঁড়ালাম। আধো আধার আধো আলো, অন্ধকার এখনো কাটেনি। চোখ বন্ধ করে জানালার ধারে মাথা রাখতেই দূর থেকে অজানা শব্দ কানে আসে অল্প অল্প। এমন স্বপ্ন কেন দেখলাম যার আগামাথা কিছুই আমার বুঝে আসছে না? আমার অবচেতন মনের ভাবনা কি এগুলো, যা কিনা আমার অগোচরে তারা চিন্তা করে যায়? গাড়ির হর্নের শব্দ কানে আসতেই জানলা দিয়ে নিচের দিকে তাকালে সোডিয়ামের আলোয় ইমনাতের চেহারা অল্প করে দেখতে পেলাম। এত ভোরবেলায় ইমনাত গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? নিজেকে এই প্রশ্ন করে বসি। দেখে মনে হচ্ছে খুব জলদিতে আছে। চোখের পলকে ইমনাত গাড়ি নিয়ে উধাও হয়ে যায়। আমার চোখ জোড়া ওর যাওয়ার পানে চেয়ে থাকে। কেমন যেন একটা চিন্তা কাজ করছে তার জন্য আমার মনে। ব্যাপারটা বুঝতে পেরে নিজেকে ধমক দিয়ে বলি, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তা দিয়ে তোর কি? কথাটা বলে জানালার পাশ থেকে সরে ওয়াশরুমে চলে যাই। রুম থেকে বেরিয়ে হল রুমে আসতে আসতে প্রায় আলো ফুটে ওঠে। হল রুম একদম শুনশান, কেউ নেই। হয়তো যে যার রুমে সবাই। রুমের দিকে যেতে গিয়েও আবার থেমে যাই। রুমেই বা কি করব? ঘুম তো আর আসবে না। একবার ভাবলাম ছাদে যাই। কি মনে করে আমার চোখ সদর দরজার দিকে যায়। সদর দরজা খোলা, সেদিকে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে শিশির ভেজা সবুজ ঘাসের মাঝে চলে আসি। শিশিরের কণা পায়ে রাখতেই শরীর কেঁপে ওঠে। আনন্দের দোলায় বয়ে যায় সর্বাঙ্গ জুড়ে। চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছে কতদিন এমন প্রাণ ভরে নিঃশ্বাস আমি নেইনি। বহু জন্ম পর এমন সতেজ নিঃশ্বাস আমি নিজের মাঝে আমি ধারণ করেছি। দুহাত মেলে ধরে এই সকালের ঠান্ডা মিষ্টি বাতাসকে নিজের কাছে আসতেই আমার ভেতর সত্তাটা যেন আহ্বান জানাচ্ছে। আমার সত্তার আহ্বান যেন তারা গ্রহণ করে আমাকে তাদের সাথে মিশিয়ে নিয়ে আমায় এক নতুন রূপ দান করছে। আমার মুখের কোণায় এক বিশুদ্ধ হাসি ফুটে ওঠে। এই হাসিটা যেন আমি কতদিন হাসিনি। আজ যেন সব কিছুই অবসান ঘটিয়ে এক নতুনত্বের জন্ম হচ্ছে আমার মাঝে। আমি যেন সে আগের মুহূর্তে ফিরে গিয়েছি। প্রতি সকালটা শুরু হতো আমার নাচের প্র্যাকটিসের মাধ্যমে। মা মুগ্ধ হয়ে দেখতো সে নাচ। ছোটবেলা থেকে নাচের প্রতি অধীর আগ্রহ আমার মাঝে। যে আগ্রহের জন্য মা আর বাবা তারা দুজন আমার নাচে উৎসাহ দিত। তারা আমার সব কিছুর সাথে সাথে থাকতো। গানের ছন্দ যেন আমার কানে এসে লাগছে, আর আমার শরীরের প্রত্যেকটা স্তর তার মতো করে নাচার জন্য উদ্যোগ হচ্ছে আমার সে প্রিয় গানের তালে। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। গানের লাইনের সাথে তাল মিলিয়ে পেছনে ঘুরতেই আমি থমকে দাঁড়িয়ে যাই। ইমনাত অপলকভাবে তাকিয়ে আছে, সাথে কিছু বিস্ময়।
আমার মধ্যে কাজ করছে একরাশ অস্থিরতা আর সংকোচ। আমার চোখের দৃষ্টি অস্থির হয়ে যায়। আমি মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে থাকি। কিছুক্ষণ আগেই তো বাসা থেকে গিয়েছিলাম, এত দ্রুত চলে আসবে চিন্তার বাইরে। তাশা, ডাক শুনে মাথা তুলে ইমনাতের দিকে তাকালাম। ইমনাতের তেরা কথা শোনার জন্য নিজেকে প্রস্তুত করে, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে অনুরাগের গলায় বলে, একটু সাহায্য করবেন প্লিজ? আমি নিজেকে যথাসাধ্য শান্ত করে আলতো গলায় প্রশ্ন করি, বলুন। গাড়িতে আমার মোবাইলটা রেখে আসছি, একটু নিয়ে আসবেন? আসলে আমার কাজিন অসুস্থ, ওকে দাঁড় করিয়ে আমি যেতেও পারবো না, তার দাঁড়ানোর শক্তিটুকুও নেই, প্লিজ। এতক্ষণ খেয়াল করিনি ইমনাতের পাশে অন্য কেউ আছে। একটা ছেলেকে ইমনাত খুব সাবধানে ধরে রেখেছে। তার পুরো ভার ইমনাতের শরীরের উপরে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। ইমনাত এমন করে রিকোয়েস্ট করতেছে, না করার প্রশ্নই আসে না। আপনি ওনাকে ভেতরে নিয়ে যান, আমি নিয়ে আসছি।